খুবই ভালো করে দিন হিসেবটা বুঝাচ্ছিলাম। বুঝাই গেছি পরে তাকায় দেখি নেট পলক ফেলে চলে গেছে। যাই হোক, যে চলে যায় তাকে আটকে রাখা যায় না। তো সেই লাইফটা যখন কেটে গেছে, কিছু করার নাই, আমাদেরকে নতুন করে আবার শুরু করতে হয়েছে। ঠিক আছে, যাই হোক, ইনশাল্লাহ সবাই আবার যুক্ত হও। ইটস ভেরি হার্ড টু কন্টিনিউ লাইক দিস, বাট আলহামদুলিল্লাহ যে আমরা লাইফটাতে আবার ফিরতে পারছি। ওকে, লাইফ কি শুরু হয়েছে? হুম, স্যাটেলাইটে পানি ঢুকে গেছে। আর যাই হোক, স্যাটেলাইটে পানি ঢুকুক আর না ঢুকুক, আমাদের স্যাটেলাইট চলুক আর না চলুক, লাইভ বন্ধ হলে সেটা নিদারুণ কষ্টের, দুঃখের। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আচ্ছা, আমি আগে একটু দেখি সবাই লাইভের কি অবস্থা। আমার লাইভ শুরু হয়েছে না? ওকে ওকে ওকে, সবাই যুক্ত হয়ে যাও, সবাই যুক্ত হও, যুক্ত হও। ভালো, আলহামদুলিল্লাহ ক্লাস শুরু হয়েছে। আমার লাইভ শুরু হয়েছে না? ওকে ওকে ওকে, সবাই যুক্ত হয়ে যাও। যে সাউন্ড শুনতেছি, আসলে ভালো। প্রতিদিন নেট এমন করে কেন আমি জানি না আসলে। নেটের আসলে কত কি, কি যেন শুনলাম, কি সাবমেরিন কেবলের কি কি কাহিনী বাংলাদেশে হচ্ছে। কিন্তু এসব কাহিনী তো শুনি প্রতিবার, কিছু করার থাকে না। যাই হোক, তোমরা যুক্ত হও। হুম, আচ্ছা। তো যারা যারা লাইভে আছো তোমরা, আমি একটু মেনশন করি, দাঁড়ো। এভরিওয়ান মেনশন তো হচ্ছে না। তুনে কিয়া কিয়া, যাক, সমস্যা নেই। ওকে, তো সবাই ইনশাল্লাহ আবার যুক্ত হও। আমি যুক্ত হইলে, আচ্ছা, আমি মনে হয় দিন ইশেক পর্যন্ত ছিলাম, তাই না ভাইয়া? দিন ইশেকটা বলছি পরে, ও দাবন নিষেক করার জন্য একটা ব্রেক চাইছিল আর কি, সেই জন্য আসলে সেও চলে গেছে। এটা কোনো প্যারা না, আমি ইনশাল্লাহ পড়াবো, সেটা আবার এখন সুন্দর করে পড়াবো ইনশাল্লাহ। বাট আমাকে একটু এনশিওর করো যে ভাই দিন ইশেক পর্যন্ত পড়াইছিলাম কিনা, হ্যাঁ? আর সবাই যদি ক্লাসে আসে আবার ব্যাক করে তাহলে ভালো আর কি। নেট চলে গেছে, নেট নিষেক করতে গেছে, তুমিও নিষেক করে চলে গেলে, তাহলে খারাপ। সবাই ব্যাক করো। আচ্ছা, ওকে, ইনশাল্লাহ ঠিক আছে, কিছু করার নাই। আমাদের একটা গ্যাপ না দিলে ভালো, গ্যাপ দিলে আমাদের ভালো, ইচ্ছা করে তোমারও ভালো হবে। আচ্ছা, তো আমরা পড়াচ্ছিলাম মূলত দিন ইশেক। নগ্নবীজি উদ্ভিদে দিন ইশেক হয় না, কিন্তু আবৃতবীজ উদ্ভিদে দিন ইশেক হয়। এই দিন ইশেক বলছিলাম তোমাকে, আমি এখন বুঝাচ্ছি, খেয়াল করো। আর একই সাথে আমি তোমাকে এই জিনিসটা বুঝাবো, শ্বাস। এই যে আমরা শ্বাসের কথা বলি, শ্বাস জিনিসটা বুঝাবো। শ্বাস আসলে কি জিনিস, শ্বাস আসলে কি। আচ্ছা, 7 নম্বর পয়েন্ট হচ্ছে দিন ইশেক, ঠিক আছে? আবৃতবীজ উদ্ভিদের ক্ষেত্রে দিন ইশেক হয়, কিন্তু নগ্নবীজির ক্ষেত্রে দিন ইশেক হয় না। তাহলে আমি এখানে পড়াবো নগ্নবীজিতে নর্মালি দিন ইশেক হয় না। এখানে আমি পড়াবো এই দিন ইশেকটা মানে কি। কিন্তু একটা ব্যতিক্রম আছে, মনে আছে ব্যতিক্রম কোনটা? কমেন্টে জানাও তো ভাইয়াকে। ব্যতিক্রম হচ্ছে ইপিহেড্রা, একটু আগে পড়াইছি। এটা হচ্ছে ব্যতিক্রম, তাই না? ব্যতিক্রম, ভেরি গুড। ভাইয়া, শ্বাস মানে কি এটা একটু বোঝার চেষ্টা করো। আমরা যে আম খাই, এই যে আম, আম তুমি যখন বাজার থেকে কিনো, কেনার পর তুমি কি পুরো আমটাকে এমনি হা করে গিলে ফেলো? না, তুমি আমের যে অংশটা খাও ওইটাকে বলে শ্বাস। তাহলে শ্বাস আসলে ফলের ওই অংশটা যেটা আমরা আসলে খাই। বুঝতে পারছো? যেমন জাম,
জামের আমরা কিন্তু যে বিচিটা যখন খাই না, ফেলে দিই, কিন্তু বাকি অংশটা খাই। আবার একইভাবে ধরো কাঁঠালেরও কিন্তু আমরা কোষের বাকি অংশটা খাই, বিচিটা ফেলে দিই। আমের বিচিটা ফেলে দিই, বাকি অংশটা খাই। এই যে অংশটা আমরা খাই এটাই শ্বাস। আবার ধরো নারিকেলের যে সাদা অংশটা, এটা আমরা খাই, এটাই শ্বাস। বুঝতে পারছো? তাহলে শ্বাস কিন্তু নরম হইতে পারে আমের মতো, অথবা নারিকেলের মতো শক্ত হইতে পারে। এখন তখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া তাহলে ফল আর শ্বাসের মধ্যে পার্থক্য কি হইলো? সব তো একই। ফল এবং শ্বাসের মধ্যে পার্থক্যটা কি হইলো ভাই? এবার খেয়াল করো ভাই, ফল আর শ্বাস কিন্তু দুটা মানে অনেক পার্থক্য। কেন? খেয়াল করো, তুমি বাজার থেকে যে আম কিনো, তুমি কি এমন যে আমের শুধুমাত্র যে অংশটা খাওয়া দেখালে ওইটা তোমার কাট কাট করে পিস করে দেয়? না, তোমার পুরো আম দেয়। আমের উপরে একটা সুন্দর একটা ত্বক আছে, রাইট? আমের একটা ছোলকা বলি বা আমের একটা ত্বক আছে, যেটা আমরা ছিঁড়ে ছিঁড়ে আমরা খাই। এটা ছিঁড়ে ফেলে দিয়ে তারপর আমরা আমটা খাই। এরপরে আমের ফল যে অংশটা আমরা খাই এটাকে বলে শ্বাস। এর ভিতরে বীজ আছে, এই ভিতরে বীজ, উপরে ফলের আবরণ যেটা আমরা খাই, ফলের অংশটা শ্বাস, এবং এর উপরে ত্বক, এই পুরোটাকে একসাথে বলে ফল। আর আমরা যে অংশটা খাই ওটা হচ্ছে শ্বাস। ক্লিয়ার? তাহলে বাইরে হচ্ছে ফলের ত্বক, এরপরে শ্বাস মানে যেটা আমরা খাই, ভিতরে বীজ, এই পুরোটাকে একসাথে বলে ফল। আর তুমি আমি যেটা খাই এটাই হচ্ছে শ্বাস। বুঝতে পারছো? শ্বাস শক্ত হইতে পারে নারিকেলের মতো, আম জামের মতো নরমও হইতে পারে। শ্বাস যে কোনো রকমের হইতে পারে। ক্লিয়ার? শ্বাস এবং ফলের পার্থক্য বুঝছো? ক্লিয়ার তো? ইনশাল্লাহ ক্লিয়ার হবেন। এটা না ক্লিয়ার হওয়ার সুযোগ নেই, একদম ইজি। এখন আসি দিন নিষেক কোনটা। একটু আগে যখন ছবি আঁকছিলাম, এই জিনিসটা আমি একটু দেখাই। একটু আগে আমি ছবি আঁকার সময় বলছিলাম এরকম, এটা ছিল গর্ভমুণ্ড, এই ছিল গর্ভদণ্ড, এই ছিল গর্ভাশয়। এটা বড় করে গর্ভাশয়টা আঁকলাম। এই গর্ভাশয়ের মধ্যে ভাইয়া বলছি এখানে ডিম্বক থাকে, এই হচ্ছে ডিম্বক। ডিম্বকের মধ্যে একটা ছিদ্র আছে, ছিদ্রটাকে বলে ডিম্বক রন্ধ্র। ঠিক আছে? এই ডিম্বক রন্ধ্রের মধ্যে কাহিনী মনে আছে? এই ডিম্বক রন্ধ্রের মধ্যে এইভাবে এখানে থাকে তিনটা কোষ, ডিম্বক আর এই যে ডিম্বাণু, সাথে সহকারী কোষ, তার এখানে থাকে প্রতিপাদক কোষ, তাই না? আর আর এখানে উপর থেকে একটা কোষ আসে মাঝখানে, এখানে এখান থেকে একটা এরকম দুইটা কোষ। এই হচ্ছে মোটামুটি কাঠামো। এই হচ্ছে আমাদের ডিম্বকের ভিতরের কাহিনী। এটা হচ্ছে আমাদের ডিম্বকের ভিতরের কাহিনী। এই হচ্ছে ডিম্বক। ডিম্বকের মধ্যে মূলত এইভাবে থাকে। এই হচ্ছে ডিম্বকের মধ্যে মোট 8টা কোষ। কয়টা কোষ? 8টা। দেখো তো ভাইয়া 8টা মিলছে কিনা। এই যে উপরে 3টা, মাঝখানে 2টা, নিচে 3টা। 3 3 6, 6 আর 2 যোগ করলে 8। 8 কিন্তু আলহামদুলিল্লাহ মিলছে। তাহলে 3 3 6, 6 2 8, এই হচ্ছে ডিম্বকের 8টা কোষ। এইটা হচ্ছে নর্মালি ডিম্বকের গঠন। ওকে? তাহলে এখন দ্বিনিষেক মানে আসলে কি জিনিস খেয়াল করো ভাইয়া। এই কুটুস একটা পত্ররন্ধ্র এসে পড়লো, সরি, পুংরেণু এসে পড়লো। এটা ভিতরে ঢুকতে ঢুকতে এটার সংখ্যা দ্বিগুণ হয়ে গেল, 2টা হয়ে গেল। এই যে এটা 2টা হয়ে যায়। এই 2টা ভিতরে ঢুকে থাকে, 2টা শুক্রাণুর মতো। এই যে ঢুকে থাকে ভিতর দিকে, আস্তে নিচের দিকে নামতেছে। এই যে নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে। ঠিক আছে? নামতেছে। এরপরে আসে আবার নিচে দিয়ে, এদিক দিয়ে এসে ঢুকে, এদিক দিয়ে ঢুকে ঢুকে একটা গিয়ে প্রেম করে। দেখো আমি লাল কালার দিয়ে দিলাম, তাহলে আরো ভালো হবে। 2টা জিনিস, এই যে 2টা, 2টা, এই 2টার একটা গিয়ে প্রেম করে ডিম্বাণুর সাথে নিষেক। এই যে একটা গিয়ে ডিম্বাণুর সাথে নিষেক করে। আরেকটা এই মাঝখানে যে 2টা কোষ আছে না ভাইয়া, এই 2টা কোষের সঙ্গে গিয়ে নিষেক করে। তাহলে কি ডাবল বন্ধন, কারণ 2টা শুক্রাণু ঢুকছে। সো 2টা শুক্রাণু একটা ডিম্বাণুর সাথে করে, আরেকটা হচ্ছে এই মাঝখানে এই যে 2টা কোষ ছিল, এই 2টা কোষ সাথে গিয়ে নিষেক করে। 2টা কোষের সাথে গিয়ে মিলে। এখন তাহলে জিনিসটা কি দাঁড়ায় দেখো। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ধাপে কি হয়, ডিম্বাণুর সাথে গিয়ে একটা শুক্রাণু গিয়ে যুক্ত হয়। ভেরি গুড, এটা একটা নিষেক। আবার মাঝখানে যে 2টা কোষ ছিল, মাঝখানে যে 2টা কোষ ছিল, এই 2টা কোষের সাথে গিয়ে আরেকটা শুক্রাণু গিয়ে যুক্ত হয়। এই যে ভাইয়া শুক্রাণু 2টা দুই জায়গায় যুক্ত হয়েছে, ঘটনাটাকে বলে দ্বিনিষেক। সরি, আচ্ছা হয়ে গেছে। এই যে ভাইয়া শুক্রাণু 2টা শুক্রাণু 2 জায়গায় গিয়ে যুক্ত হইলো, এই ঘটনাটাকে বলে দ্বিনিষেক। ক্লিয়ার? তাইলে হ্যাঁ, উদ্ভিদ প্রেম করে এবং ডাবল ডাবল প্রেম করে। ঠিক আছে? তাহলে 2টা শুক্রাণু, বুঝছো? এই এক শুক্রাণু একবার নিষেক করলো, এই এক শুক্রাণু আরেকবার নিষেক করছে। ইসকো হাম कहते हैं দ্বিনিষেক। এটাই হচ্ছে সেই দ্বিনিষেক। ডাবল ফার্টিলাইজেশন, 2বার নিষেক করছে 2 শুক্রাণু। ঠিক আছে? এখন ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনে আমরা সবাই জানি জাইগোট তৈরি হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখান থেকে মূলত মেইন গাছটা হবে। আর ওই 2টা কোষের সাথে যখন শুক্রাণু যুক্ত হয়,
খেয়াল করো, দুইটা কোষ মানে একটা এন মানে একটা কোষ, আরেকটা এন মানে আরেকটা কোষ, দুইটা কোষ। এই দুইটা কোষের সাথে গিয়ে যুক্ত হয়েছে শুক্রাণু, ওরে আল্লাহ, আরো একটা এন। এই যে তিনটা মিলে হয় 3n। এই যে কাঠামোটা, এই নিষেক শুক্রাণু যে এই দুইটা কোষের সাথে যুক্ত হইল, এই তিনটা কোষ মিলে তৈরি করে শ্বাস। এই হচ্ছে সেই আমাদের আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে শ্বাস কেমন হয়। আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে শ্বাস হচ্ছে এরকম। যেহেতু দিনিষেক ঘটে আবৃতবীজী উদ্ভিদের বেলায়, এই জন্য আবৃতবীজী উদ্ভিদের বেলায় শ্বাস কেমন হয়। শ্বাস হচ্ছে ট্রিপ্লয়েড, তিনটা এন মানে 3 সেট ক্রোমোজোম, ট্রিপ্লয়েড হয়। কিন্তু আমার নগ্নবীজের বেলায় ভাই দিনিষেক হয় না, এর শ্বাস থাকে সিঙ্গেল, এর শ্বাস থাকে সিঙ্গেল, এর শ্বাস থাকে হ্যাপ্লয়েড, এন থাকে, কারণ এর বেলায় মাঝখানে দুইটা কোষ থাকে না। মাঝখানে দুইটা কোষ থাকে না, ডিম্বকের গঠনটা পুরোপুরি আলাদা। ওর মাঝখানে একটা কোষই থাকে, এই একাই বসে থাকে সিঙ্গেল। এখন বলতে পারো ভাই শ্বাসের কাজ কি? আমরা ফল খাই আমাদের খাওয়ার জন্য, আসলে কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন, আমরা খাচ্ছি আলহামদুলিল্লাহ। কিন্তু বেসিক্যালি শ্বাস মূলত এই ভিতরে যে ছোট্ট যে ডিম্বাণু শুক্রাণু মিলিত যে জায়গাটা হচ্ছে চারা হবে, এই চারাটাকে পুষ্টি দেওয়ার জন্য শ্বাসটা কাজ করে। এই চারাটা যে ভিতরে আস্তে আস্তে বড় হয়, দেখবা তুমি মাটির মধ্যে একটা আমের একটা আটি ফেলে রাখছো, গাছ হয়ে গেছে। দেখবা একটা আম, শুধু নর্মালি আম ফেলে রাখছো, কোনো ইয়েতে রাখো নাই, কোনো মাটিতে রাখো না, এমনিতে আম ফেলে রাখছো অনেকদিন ধরে, গাছ হয়ে গেছে। ভাই সে পুষ্টি পাইলে থেকে ওই যে আমের যে অংশটা তুমি খাইতা, ওই অংশটা থেকে পুষ্টি পাইছে। তাহলে শ্বাস মূলত মেইন আমাদের গাছের যে চারা বা রেণু, ওইটা পুষ্টির জন্য কাজ করে, ঠিক আছে? তাহলে এটা একটা খুব সুন্দর দিনিশেকের কাঠামো। সবাই আমাকে বলো দিনিশেক এবং শ্বাস বুঝছো কিনা। হ্যাঁ, অনেক মজা খাইতে, মজা মজা বাদ দাও, সুন্দর করে ছিল দিনিশেকটা বুঝাচ্ছি, বলেন সবাই বলেন দিনিশেক এবং শ্বাস সবাই ক্লিয়ার কিনা। এই দিনিশেক ঘটনাটা একদম ইজি, এত ইজি কনসেপ্ট ভাই। আমার মনে হয় এটা স্লাইড দেখলে তো আর মনে হয় কারো বাকি থাকার ইনশাল্লাহ কথা না। তুমি আমাকে বলো ক্লিয়ার কিনা। ক্লিয়ার? ওকে ইনশাল্লাহ। এবার দেখো ভাই, আমি আরো কিছু পয়েন্ট পড়াই। সেটা হচ্ছে, দেখো নাম্বার 8 আমি একটা পয়েন্ট লিখলাম তোমাদেরকে ভাই, একটু আগে পড়াইছি। লিফ স্কার, মনে আছে লিফ স্কারের কথা? লিফ স্কার, ওই যে পাতা যেই পড়ে গেছে তারপরে দাগ থেকে যায়, এটা নগ্নবীজের বৈশিষ্ট্য, লিফ স্কার। ওকে, ডান। নাম্বার 9 তুমি চাইলে লিখতে পারো, তারপর তুমি অ্যাভয়েড করতে পারো। সেটা হচ্ছে সাইকাসের ক্ষেত্রে আমরা একটা স্পেশাল একটা এমসিকিউ লিখবো সাইকাসের ক্ষেত্রে। সেটা হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। ট্রান্সফিউশন টিস্যু, তুমি বলতে পারবে এইটা কি আবার? ট্রান্সফিউশন টিস্যু মানে কি? আগে তাহলে বুঝতে হবে সাইকাসের পাতা, হ্যাঁ, তাহলে আগে বুঝতে হবে ট্রান্সফিউশন শব্দের মানে কি। ধরো তুমি অসুস্থ হয়ে গেলা, ডাক্তারের কাছে গেলা, ডাক্তার বললো যে ভাই স্যালাইন দিতে হবে তোমাকে। তোমাকে হাসপাতালে শোয়ে একটা ক্যানুলা করে তোমার রক্তনালীর ভিতর দিয়ে স্যালাইন দিল। এই যে তোমার ভিতরে কোনো একটা ফ্লুইড দিল, লিকুইড দিল, এই যে কোনো কিছু পরিবহন করলো, এই ঘটনাটাকে বলে ট্রান্সফিউশন। ধরো তুমি, তোমার রক্ত লাগবে, তোমার ভিতরে রক্ত দিতে হবে, এই রক্ত দেয়াটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ব্লাড ট্রান্সফিউশন। একজনের শরীর থেকে রক্ত নিয়ে আরেকজনের শরীরে রক্ত ঢুকাবে, এই রক্ত বা তরল জাতীয় কোনো কিছু আমরা যখন রক্ত দিয়ে দেই, এই ঘটনাটাকে বলে ট্রান্সফিউশন। তাহলে সাইকাসের পাতায় এমন কিছু টিস্যু আছে যারা সাইকাসের পাতার মধ্যে পানি পরিবহনের কাজ করে, পানির সাথে সংশ্লিষ্ট। ট্রান্সফিউশন মানে পানি পরিবহন, মানে জলীয় একটা কাঠামো। তাহলে এই পানি পরিবহনের জন্য যে সকল টিস্যু আছে, এদেরকে একটা সুন্দর নামে ডাকা হয় ট্রান্সফিউশন টিস্যু। তুমি বলতে পারো ভাই জাইলেম তো আছে, আবার এটা কেন? কারণ হচ্ছে জাইলেমের মধ্যে ভেসেল থাকে না। সো ওদের ভেসেল একটু মোটা হওয়ার কারণে ভিতরে অনেক বেশি পানি থাকে, কিন্তু যেহেতু ওদের ভেসেল থাকে না, সোরা পানিটাকে রিজার্ভ করার জন্য ওদের পাতার মধ্যেই একটা স্পেশাল কাঠামো করে নিছে, যেন সেখানে বিভিন্ন জায়গায় পানিটা সে রেখে কাজ করতে পারে। বুঝতে পারছো? এই হচ্ছে তার পাতায় স্পেশাল ট্রান্সফিউশন টিস্যু। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে ইনশাল্লাহ। নাম্বার 10 ভাইয়া, এরা বেসিক্যালি সবাই বায়ু পরাগী হয়। বায়ু পরাগী অর্থাৎ ভাইয়া এরা মূলত বাতাসের মাধ্যমে পরাগায়ন করে। কিরকম? উড়ে 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 প্রেম করে, অর্থাৎ বাতাস হয় তখন উড়ে গিয়ে পরাগরেণু গিয়ে ডিম্বকের মধ্যে সরাসরি পতিত হয়।
ওদের তো আর ওই গর্ভাশয় গর্ভমুণ্ড এরকম কাহিনী মেনে নাই, ওদের তো কিছুই নাই। তো সরাসরি গিয়ে ডিম্বকের মধ্যে পরাগরেণু গিয়ে পড়ে, ঠিক আছে, সরাসরি বাতাসের মধ্যে উড়ে গিয়ে পড়ে বায়ু পরাগে। আমাদের ধরো মানুষের ক্ষেত্রে যদি বায়ু পরাগী হইতো কি অবস্থা হইতো, হইতো না, তাই না? বায়ু পরাগী সম্ভব না, তাহলে বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়। এটাও একটা অনুন্নত বৈশিষ্ট্য কম্পারেটিভলি, কারণ আবৃতবীজী উদ্ভিদে একটু উন্নত। আমি নগ্নবীজী পড়ানোর পরে আবৃতবীজী পড়াবো না, আবৃতবীজী বৈশিষ্ট্য পড়াবো না, আমি আবৃতবীজী বলবো এটা 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 এটা, তুমি তুমি বলতে হবে হ্যাঁ ভাই ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এটা একটা অনুন্নত বৈশিষ্ট্য, কারণ আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে আম গাছে পতঙ্গ দিয়ে পরাগায়ন হয়, পানির মাধ্যমে পরাগায়ন হতে পারে, বায়ুর মাধ্যমে হতে পারে, কিন্তু এরা নর্মালি সবাই বায়ু পরাগী, উড়ে উড়ে প্রেম করে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা আসি 11 নম্বর পয়েন্ট, যেটা আমাদের এখানে ছবিতে দেয়া আছে। এটা হচ্ছে সাধারণত আর কি গনিয়া সৃষ্টি হয়। আর কি গনিয়া ভাই, ইহা আবার কোন গনিয়া? আর কি গনিয়া, আচ্ছা এটাও একটা অনুন্নত বৈশিষ্ট্য। আর কি গনিয়া সৃষ্টি হয় ভাইয়া, আসলে আমরা জানি নর্মালি নর্মালি আমরা জানি যে ডিম্বাণু ভিতরে তৈরি হয়, ডিম্বকের ভিতরে ডিম্বাণু থাকে, সেখান থেকে ইয়া হয়। কিন্তু আর কি গনিয়া এটা আবার কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটু আগেকার আমলের, মান্ধাতা আমলের একটা জননাঙ্গ, স্ত্রী জননাঙ্গ। এই যে আমরা সুন্দর করে, আমরা এই যে এই ছবিটা দিকে তাকালে হয়তো বা তুমি দেখতে পাচ্ছ, আমি জানি না যে ক্যামেরায় ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না, দেখা যাচ্ছে? আমার দেখা যায়, রাইট? দেখা যাচ্ছে, সমস্যা নেই। নর্মালি আমরা আগে যেটা যেটা আমরা নর্মালি আমরা আগে যেটা ছবিতে আঁকতাম প্রায় সময়, এটাই হচ্ছে আসলে আর্কিগোনিয়া। তো অ্যাকচুয়ালি আর্কিগোনিয়া হচ্ছে আদি জননাঙ্গ। এটা যারা নগ্নবীজী উদ্ভিদ ওদের বেলায় পাওয়া যায়, ওদের এই জননাঙ্গ থেকেই ডিম্বাণু তৈরি হয়। তো এইটা একটা অনুন্নত বৈশিষ্ট্য, কারণ আমাদের বর্তমান সময়ে যে আবৃতবীজী উদ্ভিদগুলো আছে এদের এইসব না, এরা একটু সুন্দর, এরা তোমার একটু উন্নত ফিচারগুলো নিয়ে ওরা জন্মাইছে। ওদের একদম সরাসরি স্ত্রী জননাঙ্গ গর্ভাশয় থেকে সুন্দর করে ডিম্বক টিম্বক এভাবে। কিন্তু যারা অনুন্নত, ওদের মানে নগ্নবীজী উদ্ভিদ, ওদের বেলায় তুমি আর কি গণি পাবো। আর কি গণি মানেটা কি বুঝো ভাইয়া? আর কি শব্দের অর্থ হইল আদি, গনিয়া শব্দের অর্থ হচ্ছে আসলে গোনাড বা জননাঙ্গ, আদি জননাঙ্গ। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে আদি জননাঙ্গ, অর্থাৎ আগেকার আমলে প্রাক প্রাক জননাঙ্গ বলে না আমরা, ওই যে আদি অবস্থা, এই আদি আদি জননাঙ্গ, আগেকার আমলের সিস্টেম, ওখান থেকে মূলত তার ডিম্বাণু তৈরি হয়। তো এই জন্য নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে আমরা আর কি গণিয়াটা পাবো, এটা আমরা এটা আমরা আবৃতবীজী উদ্ভিদের বেলা পাবো না, ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য শেষ। তাহলে আমরা একটু 11টা পয়েন্ট রিডিং দিব, খেয়াল করো। প্রথমে বলছি নগ্নবীজী উদ্ভিদ কেমন হয়, স্পোরোফাইট, সবাই ক্লিয়ার? খেয়াল করো, মুখস্থ হয়ে যাবে ক্লাসের মধ্যে ইনশাল্লাহ। স্পোরোফাইট আলহামদুলিল্লাহ ক্লিয়ার। গাছ চিরসবুজ, অবশ্যই চিরসবুজ। স্পোরগুলো কি সমান? না ভাই, স্পোরগুলো অসমান। অসমান হইলে আমরা কি বলি? অসমরেণুপ্রসূ। ভেরি গুড। ভাস্কুলার সিস্টেম আছে, আছে, তবে একটা কাহিনী আছে। সেই কাহিনীটা কি? জাইলেমের মধ্যে কি নাই বলো দেখি সবাই কমেন্টে, জাইলেমের মধ্যে কি নাই ভাই? জাইলেমের মধ্যে ভেসেল নাই। ফ্লোয়েমের মধ্যে কি নাই? সঙ্গী কোষ নাই। ভেরি গুড। নাম্বার 5, গর্ভাশয় থাকে না? থাকে না। ফল তৈরি হয়? হয় না। বীজ কেমন থাকে? নগ্ন। এই জন্য আমরা এদেরকে নগ্নবীজী বা ব্যক্তবীজী বলি। ব্যক্ত মানে প্রকাশিত, ওপেন। ভেরি গুড। ডিম্বক ম্যাগাস্পোরোফিলে নগ্ন থাকে, আমি কিন্তু ছবি দেখাইছি। একদম ম্যাগাস্পোরোফিলে, এই যে দেখো ম্যাগাস্পোরোফিলের মধ্যে ডিম্বকগুলো কেমনে আছে? একদম নগ্নভাবে আছে। ডান। আমরা পড়াইছি দিন ইশেক, একদম খুঁটিনাটি পড়াইছি, দিন ইশেক হয় না। ব্যতিক্রম কোনটা? ইপিহেড্রা, ঠিক আছে। যেহেতু দিন ইশেক হয় না, তুমি চাইলে আরেকটা পয়েন্ট বাড়াইতে পারো। এই জন্য শ্বাস কেমন হয়? সিঙ্গেল, হ্যাপ্লয়েড, একটা কোষ থাকে। কিন্তু আবৃতবীজী উদ্ভিদের বেলায় যেহেতু দিন ইশেক হয়, এই জন্য আবৃতবীজী উদ্ভিদের শ্বাসটা কেমন থাকে? শ্বাস থাকে ট্রিপ্লয়েড। ভাই ইনশাল্লাহ পড়াইছি। এরপরে দেখি আমরা শ্বাস, আমি তোমাকে শ্বাস কোনটা আর ফল কোনটা, শ্বাস এবং ফলের মধ্যে পার্থক্য পড়াইছি। এটা হয়তো অনেকে পারত না, আশা করি আজকের পরে ইনশাল্লাহ কারো ভুল হবে না। শ্বাস এবং ফলের পার্থক্য পড়াইছি। এরপরে লিফ স্কার মানে তোমাদেরকে পড়াইছি ওই যে কাণ্ডের মধ্যে পাতা যখন পড়ে যায় যে দাগ থাকে, সাইকাসের পাতা আমরা স্পেশাল টিস্যু পড়েছি, ট্রান্সফিউশন টিস্যু। এরা নর্মালি কেমন হয়? বায়ু পরাগী, উড়ে উড়ে প্রেম করে। এরা সাধারণত আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, সেখান থেকেই মূলত ডিম্বাণু তৈরি হয়। ওকে মাই ব্রাদার অ্যান্ড লাভলি সিস্টার্স অ্যান্ড অলসো লাভলি ব্রাদার্স, পরে বলবো যে ভাই সিস্টারদের বলছে ব্রাদারদেরকে ভালোবাসো না? অবশ্যই, আমি আমার স্টুডেন্ট সবাইই ভালোবাসি। চলেন ভাইজান, আমরা ইনশাল্লাহ এখন সুন্দর করে আমরা একটা শব্দ শিখবো, সেটা হচ্ছে যৌনুক্রম।
এখানে একটা শব্দ আছে, তুমি এটা নিয়ে প্যাস খাওয়ার কোনো দরকার নাই, সেই জন্য আমি তোমাকে এখন জনুক্রম পড়াবো। সাইকাস পড়ানোর আগে আপনাকে পড়বো জনুক্রম। ভাই জনুক্রম জিনিসটা আসলে কি, এইটা বোঝার জন্য তোমাকে আমি কনসেপ্ট অলরেডি ক্লিয়ার করে ফেলছি জানো ভাই। তোমাকে ভাইয়া একটু আগে পড়াইছি, মনে আছে স্পোরোফাইট উদ্ভিদ, মনে আছে বলছিলাম একটা জীবের ম্যাক্সিমাম, আমাদের আবৃত্তিবীজ উদ্ভিদগুলো বা নগ্নবীজ উদ্ভিদগুলো ম্যাক্সিমাম পার্টটা হচ্ছে স্পোরোফাইট, তাই না? ম্যাক্সিমাম পার্টটুকুই হচ্ছে ডিপ্লয়েড, রাইট? পড়াইছি। আর একটা নির্দিষ্ট অংশ, যে অংশটা গেমিট তৈরি করে, যে অংশটা গেমিট তৈরি করে, শুক্রাণু ডিম্বাণু তৈরি করে, হ্যাপ্লয়েড যে অংশটা, এটাকে আমরা বলি গেমিটোফাইট। এই যে কোনো একটা জীবে দেখো, একটা জীব কিন্তু শুরুতে, আমরা শুরুতে কি ছিলাম ভাইয়া? শুরুতে শুক্রাণু এবং ডিম্বাণু, রাইট? শুক্রাণু এবং ডিম্বাণু যখন নিষেক হয়েছে, ওরা যখন মিলিত হয়েছে, তখন জাইগোট হয়েছে। সেই জাইগোট থেকে আস্তে আস্তে আমরা মানুষ হয়েছি, রাইট? আচ্ছা ফাইন, তাহলে খেয়াল করো, তাহলে কোনো একটা জীবের জীবনচক্রে, নর্মালি লাইফ সাইকেলে, তার একটা নির্দিষ্ট সময় সেই শুক্রাণু ডিম্বাণু থাকে, তাই না? শুক্রাণু এবং ডিম্বাণু ছিল, ওকে। শুক্রাণু ডিম্বাণু এক সময় পরিণত হয়েছে, আস্তে আস্তে এটা ম্যাচিওর হয়েছে, এগুলো এগুলো অনেক সময় অনেক কাহিনী নিয়ে গেছে। ওই যে শুক্রাণু ডিম্বাণুর যে স্টেজটা, তার লাইফের যে স্টেজে সে শুক্রাণু ডিম্বাণু পর্যায়ে ছিল, তার লাইফের যে স্টেজে শুক্রাণু তৈরি হয়েছে, ডিম্বাণু তৈরি হয়েছে, শুক্রাণু একটু পরিপক্ক হয়েছে, ডিম্বাণু একটু পরিপক্ক হয়েছে, এই যে লাইফের ওই যে ছোট্ট একটা পিরিয়ড তার লাইফের, ওই পিরিয়ডটাকে আমরা বলি গেমিটোফাইট, তাই না? একসময় যখন শুক্রাণু ডিম্বাণু নিষেক হইল, তারা যখন শুক্রাণু এবং ডিম্বাণু যখন নিষেক হওয়ার মাধ্যমে তারা যখন জাইগোট তৈরি করলো, জাইগোট তৈরি করলো, এরপর জাইগোট থেকে আস্তে আস্তে সেই গাছটা অনেক বড় হইলো, ওই বিশাল পিরিয়ডটাকে আমরা বলি স্পোরোফাইট, কারণ ডিপ্লয়েড পিরিয়ড। এই যে কোনো একটা গাছের লাইফ সাইকেলে একবার গ্যামিটোফাইট পিরিয়ডটা আসলো, তারপরে সেই গাছটা যখন শুক্রাণু ডিম্বাণু পর্যায় থেকে সে যখন গাছ হয়ে আত্মপ্রকাশ করবে, তার বাকি বিশাল লাইফ টাইম তার যে স্পোরোফাইটিক পিরিয়ডটা, এই যে একটার পর একটা পিরিয়ড আসে, এটাকে আমরা বলি জনুক্রম, ঠিক আছে? কারণ দেখো এখান থেকে একসময় আবার স্পোর তৈরি হবে, আবার সেখান থেকে গ্যামিটোফাইট হবে, গ্যামিট হবে, গাছ যখন বড় হবে, তাই না? তো আবার এটা হবে, এটা থেকে আবার এটা হবে, এভাবে কিন্তু লাইফ সাইকেলটা চলতে থাকে। এই যে একটার পর একটা দশা আসতে থাকে তার লাইফ সাইকেলে, তার গ্যামিটোফাইট থেকে স্পোরোফাইট হয়, স্পোরোফাইট থেকে একসময় স্পোর হয়, স্পোর থেকে আবার গ্যামিটোফাইট হয়ে আবার আবার শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, আবার সেই গাছেরও বাচ্চা হয়, বাচ্চার বাচ্চা বাচ্চার বাচ্চা হয়। এই যে একটা ধাপের পর ধাপ চলতে থাকে, এইটাকে আমরা বলি যৌনুক্রম। ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার ইনশাল্লাহ? ওকে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ যৌনুক্রম পারবো। তাহলে আমাদের এই যৌনুক্রমের এটা একটা স্পষ্ট বলা হয় যে আমরা নগ্নবীজের বেলা আমরা যৌনুক্রম দেখি, এবং সেখানে তোমার স্পষ্টভাবে যৌনুক্রমটা সমান না, দেখবা লেখা আছে অসম আকৃতির যৌনুক্রম। কেন কেন সমান না ভাই? দেখো, যারা উন্নত উদ্ভিদ, যারা উন্নত উদ্ভিদ তাদের লাইফ বলছিলাম না ম্যাক্সিমাম তারা কেমন স্পোরোফাইট। তার মানে এই না যে সে শুক্রাণু ডিম্বাণু তৈরি করে না, করে কিন্তু খুবই অল্প, যেটা আমরা বলি না, বলছিলাম না আমরা এই জন্য বলি সকল উন্নত উদ্ভিদ হচ্ছে স্পোরোফাইট, এরা মেইনলি স্পোরোফাইটই। এইটাই তার জীবনে বেশিরভাগ সময় নিয়ে জড়িত। এইটা তার জীবনে, ধরো কেউ যদি একটা গাছ যদি 90 বছর বয়স হয়, 89 বছর 8 মাসেই তার স্পোরোফাইট, মানে 4 মাস মনে করে গেমিটোফাইট। এই জন্য সমান না, দুইটা অসমান। এই জন্য আমাদের বইয়ে দেখবে লিখছে যে নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে আমরা যৌনুক্রমটা কেমন পাবো? অসম আকৃতি। এটা নগ্নবীজি না, এটা আমাদের শুধু নগ্নবীজি না, আবৃতবীজির বেলায়ও সেম। চাইলে ইনশাল্লাহ আরো একটা পয়েন্ট অ্যাড করে ফেলতে পারো। ক্লিয়ার? বলেন ক্লিয়ার? ওকে, তাহলে ভাইয়া নগ্নবীজি পড়াই ফেলছি, তাহলে তুমি আবৃতবীজি অলরেডি পার্থক্য করে তোমাকে কিন্তু অনেক কিছু পড়াই ফেলছি। এখন তাহলে তোমাকে আমি 4টা প্রশ্ন করবো, তুমি 4টা প্রশ্ন উত্তর দিবা। বলো তো আবৃতবীজি উদ্ভিদগুলো স্পোরোফাইট নাকি গ্যামিটোফাইট? তুমি মানে বলো, আবৃতবীজি উদ্ভিদগুলো স্পোরোফাইট নাকি গ্যামিটোফাইট? তুমি ভাইকে বলো। 4টা প্রশ্ন করবো, 4টা প্রশ্ন উত্তর দিতে পারলে ইনশাল্লাহ আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য শেষ। 4টা প্রশ্ন করবো, দিতে পারলেই আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য শেষ। ভাইয়া প্রথম কথা বলেছি, তুমি আমাকে বলেছো এই যে নগ্নবীজি আবৃতবীজি দুইটাই উন্নত, আবৃতবীজি আরো উন্নত, অবশ্যই স্পোরোফাইট, কোনো সন্দেহ নাই। একদম শুরুতে পড়াইছিলাম মনে আছে, আবৃতবীজের উদ্ভিদের শুক্রাণু, বলতো ফ্লাজেলা আছে কি নাই? ফ্লাজেলা আছে কি নাই বলছিলাম যে সাইকাসের ওই 4টা ভাগ পড়ানোর সময় প্রথম 2টা ভাগের মধ্যে ফ্লাজেলা আছে, কিন্তু পরের 2টা ভাগ আবৃতবীজ উদ্ভিদের মতো, এদের শুক্রাণুর মধ্যে ফ্লাজেলা নাই। তার মানে আবৃতবীজ উদ্ভিদের
শুক্রাণুগুলা চলতে পারে না, নিশ্চল। ওকে, তুমি পড়ে ফেলছো। ভাইয়া আবৃতবীজীর বেলায় দিন ইশেক ঘটে কি ঘটে না? সেকেন্ড প্রশ্ন, আবৃতবীজী উদ্ভিদের মধ্যে দিন ইশেক ঘটে কি ঘটে না? যারা ক্লাসে আছো, যারা ক্লাসটা করতেছো এই ক্লাসটা, তারা সবাই একটা রিয়েক্টের মাধ্যমে একটু তোমার উপস্থিতি আন শুরু করো, কারণ প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস নিলে একটু ভেরিয়েশন হবে, আমার কাছে একটু ডিসকমফোর্ট লাগে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আবৃত্তি বীজের মধ্যে দিনিশেক ঘটে, ভেরি গুড। দিনিশেক ঘটে মানে শ্বাস অ্যাপ্লয়েড, ভেরি গুড। আবৃত্তি বীজি মানে আবৃত, মানে ফল দিয়ে আবৃত, ফল আছে মানে গর্ভাশয় আছে, রাইট। আর অন্যান্য বীজের মধ্যে গর্ভাশয় ছিল না, তার মানে গর্ভাশয় আছে, ফল তৈরি হয়। তাহলে আমরা একটু মিলাই, আমরা লাস্ট পয়েন্ট থেকে মিলাই। অসমাকৃত যৌনক্রম, এটা নিয়ে কি কারো কনফিউশন আছে? এটা আমার আবৃত্তি বীজ উদ্ভিদের বেলাও সেম, কারণ আবৃত বীজি উদ্ভিদও ম্যাক্সিমাম স্পোরোফাইট, একটা অল্প সময় গেমিটোফাইট, সো প্যারা নাই, চিল। ঠিক আছে, আচ্ছা 12 নম্বর পয়েন্ট অফ সেম। বা এই 11 নম্বর বলছিলাম, এই আর্কিগোনিয়া সৃষ্টি হওয়াটা একটা অনুন্নত বৈশিষ্ট্য, একটা বাজে বৈশিষ্ট্য। তাহলে এটাকে আবৃত বীজের মধ্যে হবে? উত্তর হচ্ছে না ভাইয়া, এটা আবৃত বীজের মধ্যে হবে না। ভেরি গুড। বায়ু পরাগী বলছিলাম, শুধু বায়ু দিয়ে পরাগায়ন হয়, উড়ে উড়ে প্রেম করে, এটা একটা কেমন একটা অ্যাবনর্মাল থিংস। সো এটা আমার আবৃত্তি বীজের বেলা হবে না। আবৃত্তি বীজের বেলায় শুধু এটা না, বায়ু পরাগীর পাশাপাশি পতঙ্গ দিয়ে পরাগায়ন হয়, পানি দিয়ে পরাগায়ন হয়, সবই হয়। ওকে, এটা লাগবে না। লিফ স্কার আমার বলছিলাম, এটা নগ্নবীজী উদ্ভিদের জন্য একটা স্পেসিফিক বৈশিষ্ট্য, শুরুতে পড়াইছিলাম। ওকে, ইনশাল্লাহ এটা আবৃতবীজের মধ্যে নাই। দিনিশেক হয়, রাইট। আবৃতবীজী বেলা দিনিশেক হয়। শ্বাস হচ্ছে ট্রিপ্লয়েড, এই যে এখানে লিখে দিছি, আর দরকার নেই। চলে আসে আগেরটায়। স্পোরোফাইট ডান, চিরসবুজ ডান, স্পোর অসমান, এটাও একই সেম। কারণ এদেরও তো আবৃতবীজী উদ্ভিদের বেলায় তো একটা ছোট একটা বড়, ছোট থেকে শুক্রাণু, বড় থেকে ডিম্বাণু, সেম। ভাস্কুলার সিস্টেমের কাহিনী ওই যে নগ্নবীজীর মধ্যে শর্ট ছিল, কিন্তু আবৃতবীজীর মধ্যে শর্ট নাই। উল্লেখ করে দিতে হবে, জাইলেমে ভেসেল আছে, ফ্লোয়েমের মধ্যে সঙ্গীকোষও আছে, সব আছে। গর্ভাশয় আছে, ফল তৈরি হয়, বীজ আবৃত থাকে, জাস্ট উল্টা। ডিম্বক নগ্ন থাকে না, ডিম্বক গর্ভাশয়ের মধ্যে অবস্থান করে, ছবিতে দেখাইছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য শেষ। কেমন দিলাম বলেন? পারবেন কিনা বলেন? কেমন হলো বলেন? ইনশাল্লাহ এর চেয়ে সহজে আপনাকে বায়োলজি পড়তে হবে না, ইনশাল্লাহ এর চেয়ে সহজে আপনাকে বায়োলজি পড়ার দরকার নাই। বুঝা গেছে? ওকে, তাহলে আমাদের আলহামদুলিল্লাহ নগ্নবীজী এবং আবৃতবীজী বৈশিষ্ট্য, অর্থাৎ দুইটা গুরুত্বপূর্ণ সিকিউর পার্ট আলহামদুলিল্লাহ শেষ। তাহলে তুমি আবার চাইলে পার্থক্য লিখতে পারবে, আমি একদম পার্থক্য স্টাইলে তোমার পড়াইছি। তুমি চাইলে একদম স্পেসিফিক পয়েন্ট আসলে পয়েন্ট লিখতে পারবা, কোনো প্যারা নেই। ওকে, লাভলি লাভলি। ঠিক আছে ইনশাল্লাহ। এই তো এখন তুমি দেখবা এই পড়াগুলো ইনশাল্লাহ তুমি আর একাডেমিকে ভুল করবে না। ইনশাল্লাহ তুমি ক্লাস শেষে পড়াগুলো মনে থাকবে। আমি এমন রসকস দিয়ে পড়াইছি, ইনশাল্লাহ মনে থাকবে, তুমি এডমিশনে ভুল করবে না। এখানে যে কোনো একটা এমসিকিউ এডমিশন আসতে পারে। ঠিক আছে, বুঝছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আমরা এখন পড়বো সাইকাস। সাইকাস থেকে আমাদের পড়া একদম সীমিত পড়া। কেন সীমিত জানো? প্রথম কথা বলি কেন সীমিত। কারণ এই সাইকাসের বৈশিষ্ট্যগুলো আমরা পারি, এই জন্য আমাদের সীমিত। কারণ এই সাইকাসের যে কিছু বৈশিষ্ট্য, যেগুলো কমন বৈশিষ্ট্য, এগুলো সব আমরা পারি, সব আমরা পারি। প্রশ্ন হচ্ছে কিভাবে পারি, হাউ, কিভাবে পারি? কারণ ভাইয়া সাইকাস তো আমরা পড়ে আসছি, সাইকাস হচ্ছে একটা নগ্নবীজী উদ্ভিদ। তাহলে আমি নগ্নবীজী উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো পড়ছি, আমি সাইকাস আসলে যদি এগুলো লিখে দেই, আমাদের ডান। আমরা এগুলো লিখলেই ডান। তাহলে সাইকাসের বেলায় আমরা যদি এই বৈশিষ্ট্যগুলো লিখে দেই, আমাদের ডান। সাথে এখন আমরা কিছু জিনিস অ্যাড করব, সাথে আমরা অ্যাড করব। ঠিক আছে, আচ্ছা। সাইকাসের পাতা কেমন হয়? পাতাগুলো দেখো নারকেল গাছের মতো, রাইট? আচ্ছা, তাহলে সাইকাসের পাতা কেমন হয়? সাইকাসের পাতা খুবই ইম্পর্টেন্ট, যেটা বুঝো। সাইকাসের পাতা হইল পক্ষল যৌগিক। এ কেয়া বাত হ্যায়? পক্ষল যৌগিক মানে কি? পক্ষল যৌগিক, এই যৌগিক শব্দের মানে তো বুঝো, যৌগিক বাক্য মানে কি? একাধিক বাক্য যদি একসাথে থাকে, একাধিক বাক্য যদি একসাথে যুক্ত হয়, এটা আমরা বলি যৌগিক বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড, বাট, অর, এগুলো দিয়ে যদি দুইটা ক্লজ বা দুইটা বাক্য একসাথে যুক্ত থাকে, আমরা দুইটা প্রিন্সিপাল ক্লজ যদি একসাথে যুক্ত থাকে,
আমরা এদেরকে বলি কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। যৌগিক মানে অনেকগুলো আছে, রাইট? তো যৌগিক মানে হচ্ছে অনেকগুলো। এখন পক্কল শব্দের অর্থ কি জানো? অনেকে দেখি বলে পক্কল মানে বলে পাতা। ভুলভাল পড়াবে না আশা করি কেউ। পক্কল মানে পাতা না, পক্কল মানে হচ্ছে পাখি। চিনো পাখি? পাখি মানে পক্ষী। এই পক্কল আসে ওখান থেকে, পাখির ডানার মতো। পাখির ডানা দেখছো না? পাখির ডানা কিরকম থাকে ভাইয়া? এইখানে দিয়ে এরকম 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 থাকে না? গাছে ওই যে নারকেল গাছের পাতার মতো অনেকটা, তাই না? এভাবে করে পাখিটা ডানা, এই যে কবুতরের ডানা তোমরা দেখছো না? কবুতর ডানা খুললে এরকম পালকগুলো দেখা যায় সেপারেটলি। এই যে পাখির ডানার মতো যদি করে যদি পাতাগুলো থাকে, এটাকে আমরা বলি পক্ষল যৌগিক। পাখির ডানা তো সবাই চিনো মোটামুটি, রাইট? পাখি যখন এরকম, কারো বাসা পাখি থাকলে বুঝতে পারবা, ছবি দেখলে দেখবা যে পাখির ডানা এরকম একটা ডানার মধ্যে এরকম এক সাইড এরকম করে পাখি এভাবে থাকে, তাই না? অনেকগুলো একসাথে যুক্ত থাকে পালক। এই পাখির ডানার মতো যদি অনেকগুলো পাতা একসাথে যুক্ত থাকে, তখন তার আমরা বলি পক্ষল যৌগিক। ক্লিয়ার? আচ্ছা, একদম বেস্ট এক্সাম্পল হচ্ছে নারিকেলের গাছের যে পাতা। তোমার নারিকেল গাছের পাতা মনে আছে ভাইয়া? আমরা শনাক্ত বলি, দেখো এই যে মাঝখানে একটা নারকেল গাছের ডাঁটটা থাকে, তাই না? এরপর দুই পাশে পাতা, বেশি এই যে এই পাশে, তাই না? এরকম করে নারকেল গাছের ডাল থাকে না? এই যে ডালের এরকম ভাবে ভাইয়া মাঝখানে যেটা আছে ডাঁট বা মধ্যশিরা বলে এটারে, মধ্যশিরা, ঠিক আছে? এইটার দুই পাশে এই যে ছোট ছোট পাতার মতো গঠন এরকম, এই পুরাটা মিলে নারকেল গাছে একটা ডাল একটা পাতা। এইটাকে বলে পক্ষল যৌগিক। কি বলে? পক্ষল যৌগিক। আর একটা পাখির ডানার মতো, পক্ষল যৌগিক। ভাই এইটা যদি পুরোটা একটা পাতা হয়, তাহলে ভাইজান আপনি এইটাকে কি বলবেন? এই অংশটা কি বলেন? এটা পাতার ছোট অংশ। হ্যাঁ, পাতার ছোট অংশ। এই জন্য পাতা মানে লিফ, এটাকে বলে লিফলেট। লিফলেট, ঠিক আছে? পত্রিকা, এই পত্রিকা আমার প্যাঁচ লেগে যাবে, বাসার পত্রিকা আছে। তো পাতার ছোট অংশ লিফলেট। লিফ মানে পাতা, এই লিফের যে ছোট ছোট ভাগ এর লিফলেট, ঠিক আছে? এই হচ্ছে সেই পক্ষল যৌগিক। তাহলে আমাদের যেই সাইকাস আছে ভাইয়া, এই সাইকাসের পাতাটা হচ্ছে পক্ষল যৌগিক এরকম। এখন কাহিনী হচ্ছে এই পাতাটা পাম উদ্ভিদ দেখছো তোমরা? পাম উদ্ভিদ, তোমরা কি পাম উদ্ভিদ দেখছো ভাইয়া? পাম উদ্ভিদের পাতা কিন্তু এরকম, পাম উদ্ভিদের পাতা কিন্তু এরকম। শুধু পাম উদ্ভিদ না ভাইয়া, ফার্ন আছে না? ফার্ন, টেরিস, আমরা যেমন টেরিডোফাইটা টেরিস গাছ বলি, ফার্ন রাস্তার পাশে থাকে। এই ফার্নের পাতাটাও এরকম। এই জন্য সাইকাসের এই পাতাগুলো যেহেতু পাম গাছের সাথে আর ফার্ন গাছের সাথে মিলে যায়, এই জন্য সাইকাসের পাতাকে বলে পাম ফার্ন। এই জন্য সাইকাসের পাতাকে আমরা কি বলবো? পাম ফার্ন। ওকে, ইনশাল্লাহ ক্লিয়ার? ওকে, তাহলে এই সাইকাসের পাতাকে বলে পাম ফার্ন। সো যেহেতু এটা পাম গাছ এবং ফার্নের সাথে মিলে যায়, যে এখন আর সমস্যা নেই, তো কিছু জানো না, তুমি বুঝতে সব মিলে যায়। এই যে পাম দাও, পাম গাছ, এই পাম গাছের সাথে মিলে গেছে পাতা, এই জন্য বলে পাম ফার্ন, ফার্নের সাথে মিলে যায়। ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ। আচ্ছা, এখন সাইকাস থেকে পরীক্ষায় একটা প্রশ্ন পরীক্ষায় কমনলি আসে, সেটা হচ্ছে সাইকাসের তোমার যেই তোমার স্পেসিফিক যেই জনন প্রক্রিয়া, সেটা তোমাকে আমি একটু ছোট করে আইডিয়া দিব। এটা নিয়ে তেমন ঝামেলা করার দরকার নেই, ইজি। সেটা খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে পক্ষল যৌগিক, দেখছো? এই যে দেখো মাঝখানে একটা ডাট, মাঝখানে ডাট বা মধ্যশিরা, তার দুই পাশে পাতা, এই পাতায় 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 পাতা, এই পাতা, এই পাতার মতো এই ধরনের কাঠামোকে বলে পক্ষল যৌগিক। তো এটা আসলে অনেক টাইপ আছে, দ্বিপক্ষল, ত্রিপক্ষল, আমি পড়াবো ইনশাল্লাহ, সমস্যা নেই। সুন্দর সুন্দর ছবি আছে। আচ্ছা, এখন খেয়াল করো ভাই, সাইকাসের জনন। ভাইয়া সাইকাসের জনন, ভাই মনে রাখবা, যদি শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জনন করে, নর্মাল যে জনন যেটা আমরা বলি, যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে যে জনন, এটা আমরা বলি যৌন জনন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শুক্রাণু এবং ডিম্বাণু একসাথে মিলে যে জনন করে, এটাকে আমরা বলি যৌন জনন। কোনো সমস্যা নেই, এটা সাইকাসের মধ্যে হয়। সাইকাসের একটা জনন হচ্ছে যৌন জনন, আরেকটা জনন আছে ভাই সাইকাসের, হচ্ছে অযৌন জনন। এটা কখনো জানো? সাইকাসের মধ্যে মার্চ এপ্রিলের দিকে, এখন তো ফেব্রুয়ারি, তার আগামী মাসের দিকে, তো যে সকল গাছ
সাইকাস ওরা খুশি এখন, মার্চ এপ্রিলে ওদের কাছে মুকুল তৈরি হবে। তাহলে মার্চ এবং এপ্রিলের দিকে এই 2 মাসে দেখা যায় ওদের গাছে মুকুল সৃষ্টি হয়। এই মুকুলগুলো যখন গিয়ে পড়ে ওখান থেকে আবার ওখানে চারা তৈরি হয়। যেহেতু এখানে নিষেক হয় নাই, এই জন্য এটাকে আমরা বলি অযৌন জনন। তো সাইকাসে বেসিক্যালি 2 ধরনের জনন হয়, একটা হচ্ছে যৌন জনন আর একটা কি বললাম, অযৌন জনন। ওকে, ইনশাল্লাহ পারবেন। আচ্ছা সহজ, আমি জাস্ট খেয়াল করে দেখো, আমার যে পরীক্ষায় সাইকাস আসে, আমি নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লিখতে পারবো, আমি সাইকাসের স্পেসিফিক যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো লিখতে পারবো, আমি জননের এই পয়েন্টগুলো লিখলে দেখবে আমার আমার খাতার 1/3 শেষ হয়ে যাবে পেজ। তো তুমি কিন্তু লিখার ঘাটতিতে ইনশাল্লাহ পড়বে না, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, লিখার ঘাটতি ইনশাল্লাহ তোমার হবে না। ঠিক আছে, ওকে ফাইন। এখন আসি ভাই, সাইকাসের মূল একটা স্পেশাল কাঠামো এরা পরীক্ষা আসে। আচ্ছা আমার জনজননটা আমরা একটু ডিটেলসে পড়বো, জনজনন ডিটেলসে পড়বো। খেয়াল করে দেখো, প্রথম কথা হচ্ছে ভাইয়া সাইকাসের জনজনন, এই যে এই যে খেয়াল করে এই ছবিটা দিকে তাকাও, এই হচ্ছে সেই পুং স্ট্রোবিলাস বলছিলাম না, পুং রেণুপত্রগুলো মাইক্রোস্পোরোফিলগুলো একটুই আমি নগ্নবীজি উদ্ভিদের শুরুতে পড়া ফেলছি, এরা একসাথে হয়ে এইভাবে একটা মোচাকৃতির গঠন তৈরি করে, এটাকে বলে পুং স্ট্রোবিলাস। এই হচ্ছে সেই পুং স্ট্রোবিলাস, এইটা এই হচ্ছে সেই পুং স্ট্রোবিলাস, মোচাকৃতির গঠন। তাহলে আমরা এটা একটু দেখবো, ওই নাম যদিও আমি তোমাকে আগেই পড়াই ফেলছি, তারপর তোমাদের বই ছবি আছে, তারপরে তোমাদের বইয়ে এই পুংস্ট্রোবিলাসের একটা সুন্দর ছবি আছে, খেয়াল করে দেখো, এই হচ্ছে পুংস্ট্রোবিলাস। তাহলে আমরা বলেছি যৌনজনের কথা পড়াচ্ছিলাম, সরি, তাহলে আমরা সাইকাসের যৌনজনন পড়তেছিলাম। এই যৌনজনের বেলা আমরা কি বললাম, যে অনেকগুলো মাইক্রোস্পোরোফিল, এই যে একটু দেখাচ্ছি, ছেলেদের বেলা এটা হয় অনেকগুলো একসাথে, মেয়েদের বেলা আবার সিঙ্গেল সিঙ্গেল, অনেকগুলো মাইক্রোস্পোরোফিল অনেকগুলো একসাথে মিলে কি তৈরি করে, অনেকগুলো একসাথে মিলে তৈরি করে পুংস্ট্রোবিলাস। পুংস্ট্রোবিলাস, কিন্তু মেয়েগুলো আবার সিঙ্গেল সিঙ্গেল থাকে ভাই, ঠিক আছে, মেয়েগুলা সিঙ্গেল সিঙ্গেল থাকে। এখন কথা হচ্ছে এই যে পুং রেণুপত্রের একটা ছবি আছে তোমাদের বইয়ে, এই মাইক্রোস্পোরোফিলের ছবি আছে, কিরকম জানো, এই মাইক্রোস্পোরোফিলের একটা ছবি আছে, এটা একটু শিখে নিবা। টমের মধ্যে দিলাম, গম্বুজের মধ্যে দিলাম, কাট করে দিলাম, মোটামুটি হয়ে গেছে, যদিও এত পারফেক্টলি হয় নাই, বইয়ের ছবিটা একটু পারফেক্টলি আছে, একটু আঁকা বাঁকা হয়ে যায় ছবি আঁকতে গেলে আমার। আগে আমি ছবি আঁকতে পারতাম অনেক ভালো আলহামদুলিল্লাহ, পরবর্তীতে অনভ্যাসে বিদ্যারাস, ধুর, যাক, সুন্দর করে মাথা ঠান্ডা। ওকে, এই যে গম্বুজের মতো অনেকটা, এই যে মোটামুটি হয়ে গেছে। ওকে, এই হচ্ছে একটা মাইক্রোস্পোরোফিল বা পুং রেণুপত্র, এটাই হচ্ছে একটা পুং রেণুপত্র, এই হচ্ছে একটা পুং রেণুপত্র। এই পুং রেণুপত্রের একদম মাথা যেটা চোখা গম্বুজের মতো, এইটার একটা নাম আছে, এটাকে বলে অ্যাপোফাইসিস। এখন অ্যাপোফাইসিসের বাংলা কি জানো, অ্যাপোফাইসিসের বাংলা হচ্ছে একটা সহজ কথা, একটা বর্ধিত অংশ, একটা বর্ধিত অংশ, একটা শীর্ষ অংশ, চোখা অংশ, অ্যাপোফাইসিস বর্ধিত অংশ। বা অভ্যর্থনা শঙ্কু আছে না, শঙ্কু বলে না মাথা কোনাটাকে, এরকম কোনা, এই শঙ্কু বা বর্ধিত অংশ, সহজ বাংলা হচ্ছে বর্ধিত অংশ, এই যে উঁচা হয়ে বর্ধিত হয়ে আছে, এই শীর্ষে যে বর্ধিত অংশ, এই অংশের নাম হলো অ্যাপোফাইসিস। তাহলে শীর্ষে যে বর্ধিত অংশের নাম কি, শীর্ষে বর্ধিত অংশের নাম হচ্ছে অ্যাপোফাইসিস। আচ্ছা চলো ঠিক আছে। এই পুং রেণুপত্রগুলোর গায়ে দেখো স্পোর, এই যে স্পোর বা রেণু, স্পোর তৈরি করে যে কোষ, তার একটা নাম, আরেকটা নাম আছে স্পোরাঞ্জিয়াম। এরকম দেখা যায় 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়াম এরা একসাথে মিলে এরকম একটা, এরকম 4-5টা, 2 থেকে 5টা কোষ বা 4টা 3টা কোষ একসাথে অবস্থান করে, এরকম 2 থেকে 3টা স্পোরাঞ্জিয়াম একসাথে অবস্থান করে, এই একসাথে থেকে বলে সোরাস বা সোরাই, সোরাস বা সোরাই, ঠিক আছে। তাহলে সোরাস বা সোরাই কি, সাধারণত স্পোর তৈরি করা যে কোষগুলা, এদের আমরা নাম বলি স্পোরাঞ্জিয়াম, এরা ইউজুয়ালি একসাথে অবস্থান করে। এই যে স্পোর তৈরি করা কোষগুলো একসাথে থাকে,
এইদেরকে বলা হয় সোরাই বা স্পোরাঞ্জিয়াম। তাহলে পাশে লিখে রাখতে পারো 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়াম, আর লাগবে না। এই দুটোকে পড়তে পারলে আলহামদুলিল্লাহ আমাদের এডমিশন এমসিকিউ ডান বলতে গেলে, ঠিক আছে। 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়াম একসাথে যখন এরকম অবস্থান করে পুরো গায়ের মধ্যে এভাবে থাকে, তো এদেরকে একটা একটা কি বলে, সোরাস বা সোরাই, ঠিক আছে। ওকে, তাহলে পুংরেণু পত্রের একদম শীর্ষে অংশটায় কি বলে, অ্যাপোফাইসিস, অ্যাপোফাইসিস। আর যে কোষগুলো স্পোর তৈরি করে এটাকে আমরা বলি, যেখানে স্পোর তৈরি হয় এগুলোকে আমরা বলি স্পোরাঞ্জিয়াম। এরকম 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়াম একসাথে মিলে হয় সোরাস বা সোরাই, ঠিক আছে। ওকে, ইনশাল্লাহ। ওকে, আর ম্যাগাস্পিন তো বলছিলাম, সুতরাং তুমি একে দিয়ে কয়েকটা আগুনের মতো এরকম শীর্ষ এরকম দিয়ে দিতে পারো, আগুনের মতো। এরপর দুই পাশে এরকম করে ডিম্বক দিয়ে দিবা, শেষ। এই যে এই মোটামুটি ম্যাগাস্পোরোফিল আঁকা সহজ। এবার আগুনের মতো হবে আর কি, আগুনের মতো এরকম। তো আগুনের মতো এভাবে থাকে তো মনে হয় যেন ফনাতলা সাপের মতো মনে হয়, যে অনেকের জন্য এটাকে বাজারে বিক্রি করে সর্পমণি হিসেবে। একদম মনে হয় যেন ফনাতলা সাপের, সাপ সাপ যেরকম থাকে, নাগিন নাগিন এরকম টাইপের, ফোনাতলা সাপের মতো। তাহলে এই হচ্ছে ম্যাগাস্পোরোফিল, সিঙ্গেল থাকে সমস্যা নাই, কিন্তু একটু সাপের মতো আর কি। কেউ কষ্ট পাইও না, এটা গাছের ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, আর এগুলো হচ্ছে ডিম্বক, এই যে ওপেন যেগুলো এগুলো হচ্ছে ডিম্বক। সিঙ্গেল ছেলেগুলো যেরকম একসাথে অনেকগুলা, সবাই চেষ্টা করে এরকম না, ঠিক আছে। এই যে ছেলেগুলো যেরকম একসাথে এরকম অনেকগুলো সবগুলো একসাথে মিলে এরকম করে একসাথে সবগুলো একটা পুরো মোচার মতো কাঠামো তৈরি করে, ওটাকে আমরা বলি, এটাকে আমরা বলি স্ট্রোবিলাস। এই যে স্ট্রোবিলাস, ভাই উপরে এগুলো কি আঁকতেছেন, এই যে অনেকগুলো, তো এই অনেকগুলো বোঝানোর জন্য আমি সবগুলার অ্যাপোফাইসিস আঁকতেছি, অনেকগুলো বোঝানোর জন্য আমি সবগুলার অ্যাপোফাইসিস আঁকতেছি। এই যে এই যে এই হচ্ছে স্ট্রোবিলাস, মোচাকৃতির গঠন, বুঝছো। এই হচ্ছে স্ট্রোবিলাস, এই হচ্ছে স্ট্রোবিলাস। আমার মনে হয় সবাই বুঝতে পারছিস ইনশাল্লাহ, আমার এটা নিয়ে মনে হয় আর কিছু বলতে হবে না, রাইট। ওকে, ইনশাল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ এটা সবাই পারবা, এটা পারাটা খুব ইম্পর্টেন্ট। সর্বমণি হিসেবে ব্যবহার হয়। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ পারবেন ভাইয়া, ছবি আঁকতে পারবে না, পারবা পরীক্ষা আসলে। এই যে এইভাবে আঁকছি, এটা আঁকাটাই খুব কঠিন ভাইয়া, বলো তুমি মানে, বলো খুব কঠিন। সাপ কিছু না পারলে সাপ এঁকে দিয়ে আসবা, তাও পারবা। সরি, কিছু না পারলে সর্প হইয়া দংশন করিবা, এই যে, ঠিক আছে। চলবে, ঠিক আছে। ওকে, এবার আসি আমরা সাইকাসের মূল। খেয়াল করে দেখো, প্রথম কথা হচ্ছে সাইকাসের একটা প্রধান মূল থাকে। সাইকাসের মূল কিন্তু 2 রকমের ভাই, 2 রকমের। এটা কিন্তু আমাদের সৃজনশীল আসে, আমি দেখাইছিলাম, একটু পরে দেখাবো, মানে সৃজনশীলের মধ্যে আছে। গতে কিন্তু সাইকাসের মূল আছে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, খতে তুমি পাবাই কমনলি। সাইকাসের মূল অ্যাকচুয়ালি 2 রকমের, তবে দুই রকম মূল আসে না, একটা আসে, দেখাচ্ছি। একটা হচ্ছে প্রধান মূল, এটা মোটামুটি প্রধান মূল মোটামুটি একটা অল্প সময়ের জন্য থাকে। প্রধান মূল, মেন মূল যেটা আমাদের নর্মালি গাছের যেটা হয় ভাইয়া, নর্মালি গাছের কি হয়, গাছের নর্মালি একটা প্রধান মূল থাকে না, গাছের নিচের দিকে নামছে একটা, নর্মালি একটা প্রধান, ও এ তো নে কেয়া কিয়া, গাছের নর্মালি একটা প্রধান মূল থাকে না ভাইয়া, এরপরে ওখান থেকে এরকম শাখা প্রশাখা থাকে, ফাইন। সো নর্মালি গাছের যেরকম প্রধান মূল থাকে, ওকে, তাহলে গাছের নর্মালি যেরকম প্রধান মূল থাকে, সো এটা সাইকাসেরও নর্মালি শুরুতে গাছে প্রধান মূল থাকে, নর্মালি একটা মূল নামে। কিন্তু এই কাহিনী হলো এই যে প্রধান মূল সে আসলে খুবই অল্প সময় ভাই, কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে এখানে অস্থানিক মূল সৃষ্টি হয়, কিছু অস্থানিক মূল সৃষ্টি হয়। এখন এগুলোর মধ্যে ভাই কাহিনী কি জানো, এই অস্থানিক মূলগুলো দেগ্র শাখা বিশিষ্ট। আমি এখন ছবি থেকে তোমাকে দেখাবো, এই ছবিটার দিকে তাকাও, ফার্স্টে 1 মিনিট নীরবতার সাথে ছবিটার দিকে তাকাও, তাকায় দেখো এগুলো কি সুন্দর সুন্দর মূল আছে, ভালো কথা, কিন্তু এখানে কি যেন একটা হয়েছে না একটা, এই মূলটা কি সুন্দর করে নামছে নর্মালি, মূলগুলো তাই না, কি সুন্দর করে নামছে। কিন্তু এইখানে একটু তাকায় দেখো তো, মাটির একটু উপরে ভূমিতলের কাছাকাছি একদম উপরের দিকে যে এই শাখাটা, এটা কেমন বিশ্রী একটা, যে কেমন যেন হয়ে আছে তাই না। এটাকে আমি জুম করলে কিন্তু এটা পাবো, দেখো জুম করলে এটা পাবো, এটা, এই যে দেখো, যে মাটির ভূমির উপরিতলের সাথে সংশ্লিষ্ট একটা মূল দেখো কেমন হয়ে গেছে। এইটা আমরা এখন পড়বো, এটা আমরা এখন পড়বো। এই মূলটা আসলে কেন এরকম বৃষ্টি হয়েছে ভাইয়া, কারণ এখানে একটা স্পেশাল ধরনের সায়ানো ব্যাকটেরিয়া থাকে।
এই মূলে একটা স্পেশাল ধরনের সায়ানো ব্যাকটেরিয়া, নাম হচ্ছে নস্টক এবং অ্যানাবেনা। এই নস্টক এবং অ্যানাবেনা নামক সায়ানো ব্যাকটেরিয়ার আক্রমণে, নস্টক এবং অ্যানাবেনা নামক সায়ানো ব্যাকটেরিয়ার আক্রমণে এই মূলটা বিক্ষিপ্ত আকার লাভ করে। এটা এরকম বিক্ষিপ্ত আকার, এরকম হজবরল টাইপের, এরকম বিক্ষিপ্ত আকার লাভ করে, এরকম বিক্ষিপ্ত আকার লাভ করে। তুমি দেখবা সমুদ্রে, তোমার যদি কেউ গিয়ে থাকো সেন্ট মার্টিন দ্বীপে, দেখবা তোমার কিছু কিছু জায়গায় কালো কালো কিছু পয়েন্ট আছে। দেখবা যে তোমার কালো কালো পয়েন্ট বলতে কালো কালো কিছু মানে পাথরের মতো আছে, আসলে পাথর না, গিয়ে বসলে কেউ দেখবা যে ভিতরে খালি 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 কি মনে হয় একটা বিক্ষিপ্ত কাঠামো। এগুলোকে বলে সমুদ্রের কোরাল। কি বলে? কোরাল। দেখতে অনেকটা এরকম কোরালের মতো আকার ধারণ করে, এই জন্য ভাইয়া এই মূলটাকে তখন বলে কোরালয়েড মূল। দেখতে যেহেতু কোরালের মতো আকার লাভ করে, এই জন্য আমরা এটাকে বলি কোরালয়েড মূল। ইংলিশে এটাকে বলে রুট টিউবারকল, রুট টিউবারকল। ঠিক আছে, কোরালয়েড মূল বা রুট টিউবারকল, দিস ইজ ইট। ওকে, এই হচ্ছে সাইকাসের স্পেশাল মূলের একটা গঠন। ওকে ভাইজান, পারবেন তো ইনশাল্লাহ? এই যে তুমি ছবিটা দিকে তাকাও, দেখো এটা হচ্ছে আমার মাটির তল নিচের দিকে, এটা হচ্ছে ভূমির উপরের দিকে। তো সাধারণত যেই অংশ, যেই মূলটা একটু ভূমির একটু উপরের দিকে চলে যায়, এই যে এই কাঠামোটা, এই যে যেটা একটু ভূমির একটু উপরের দিকে, ভূমিতলের একটু উপরে চলে যায়, তার মধ্যেই ব্যাকটেরিয়াগুলো অ্যাটাক করার সুযোগ পায়। এই সায়ানো ব্যাকটেরিয়াগুলো অ্যাটাক করার সুযোগ পায়, তার মধ্যে অ্যাটাক করে বসে। অ্যাটাক করলে ভিতরে অবস্থা খারাপ। ভূমির কাছাকাছি গেলে দেখো শাখা হয়, দুপাশে দুইটা দুইটা শাখা হয়, এই শাখার মধ্যে গিয়ে অ্যাটাক ম্যাটাক করে ভিতরে একদম বিক্ষিপ্ত আকার ধারণ করে এই সায়ানো ব্যাকটেরিয়া অ্যাটাকে। তখন সেখানে একদম বিক্ষিপ্ত সমুদ্রের কোরালের মতো মনে হয়, এই জন্য এটাকে আমরা বলি কোরালয়েড মূল। ঠিক আছে? ওকে, সায়ানো ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া তো তোমরা সবাই জানো, এক ধরনের অণুজীব। সায়ানো ব্যাকটেরিয়া এর বাংলা হচ্ছে এটা আনকমন, নীলাভ সবুজ শৈবাল। সায়ানো ব্যাকটেরিয়া বাংলাটা সবাই লিখে রাখতে পারো, অনেক সময় অনেক প্যাচ লাগে অনেকের। নীলাভ সবুজ শৈবাল, তাই বলে ভাইবো না এটা আবার শৈবাল, হ্যাঁ এটা আবার শৈবালের মতো খাদ্য তৈরি করে, এটা ভাবার কোনো সুযোগ নাই। নীলাভ সবুজ শৈবাল। তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের প্রি মেডিকেল টার্গেট বলা হয় নাই, তোমাদের সরি যাদের মেডিকেল টার্গেট, তোমাদের জন্য কিন্তু আমাদের মেডি ট্রুপস ফার্স্ট টাইমার ব্যাচ অ্যাভেঞ্জার্স কোর্সটা লঞ্চ হয়েছে। এবং ইনশাল্লাহ তোমাদের 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে। এবং সেই কোর্সে তোমরা যখন ইনশাল্লাহ ক্লাস করবা, তোমাদের একই ভর্তিতেই তোমাদের প্রি মেডিকেলেরও বেশ কিছু অধ্যায় পড়া হবে, স্পেশালি শর্টের বাইরে কিছু চ্যাপ্টার পড়া হবে। এবং একই সাথে ইনশাল্লাহ তোমাদের মানে অনেকগুলো ক্লাস ইনশাল্লাহ এইচএসসির আগে হবে, আবার এইচএসসির পরে সম্পূর্ণ নতুনভাবে আবার পুরো সিলেবাস আবার শেষ হবে। তো তুমি একই পেমেন্টে ইনশাল্লাহ তুমি 2টা সার্ভিস পাবা। তো তোমার যদি মনে হয় ভাইয়া আমি কিছু মেডিকেল ক্লাস করতে পারি, সময় নাই, কিছু করবো, বাকিটা আমি পরেরটা পরে, সমস্যা এটা তুমি করতে পারবা। তোমাকে সেই ফেসিলিটি আমরা ইনশাল্লাহ দিয়ে দিছি। অনেক সময় যেটা হয়, প্রি মেডিকেলের সম্পূর্ণ একটা কোর্সে ভর্তি হয়ে অনেক সময় অনেকের কোর্সটা কন্টিনিউ করা হয় না, টাকা টাকা পড়ে থাকে, নষ্ট হয়। এই জন্য আমরা ইনশাল্লাহ প্ল্যান করছি, আমাদের প্রি মেডিকেল স্টুডেন্ট যারা আছে ওদেরকে আমরা আমাদের মেডিকেল কোর্স সম্পূর্ণ গিফট করে দিছি। তুমি একবার প্রি মেডিকেলে ভর্তি হলে ইনশাল্লাহ তুমি প্রি মেডিকেলও পাবা, মেডিকেলও পাবা। এবার আমি হৃদয় এবং রাজীব ভাই মিলে ইনশাল্লাহ পড়াচ্ছি। আর আলহামদুলিল্লাহ আমাদের অনেক স্টুডেন্ট মেডিকেলে, ঢাকা মেডিকেল সব, বাংলা সব মেডিকেলে আছে। এবং ইনশাল্লাহ তুমি আমাদের ক্লাসটা যদি করো, বা আমাদের ক্লাস যারা বুঝো আর কি, ইনশাল্লাহ ক্লাস করে তুমি দেখবা বাংলাদেশের অনেক জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি তোমার পড়াটা যেন ক্লাসের মধ্যে মুখস্থ হয়, সেজন্য সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দেওয়া। এবং এবার আমাদের এক্সামের সিস্টেমে একটা বিশাল পরিবর্তন আসতেছে। এক্সাম সিস্টেমটা আমরা এবার পাল্টাই দিছি। তুমি দেখবা প্রতি সপ্তাহে তুমি যে এক্সামগুলো দিবা, তোমার একটা গড় রেজাল্ট তুমি দেখতে পাবে, র্যাঙ্ক ডিটেক্টর থাকবে। তুমি সপ্তাহে পরীক্ষা দিবা, তুমি র্যাঙ্ক দেখতে পাবা, তুমি মানে আমি বলবো গেম খেলতে পারবা, এটা তুমি দেখাবো ইনশাল্লাহ। আমাদের টুর্নামেন্ট হবে, এক্সাম টুর্নামেন্ট, ওখানে তুমি ক্লাস করবা, মানে এক্সাম দিবা টুর্নামেন্টের মাধ্যমে, মানে চমৎকার সিস্টেম। এবং সেখানে তোমার প্রতিদিন আপগ্রেড থাকবে। আমরা শর্টের বাইরে পার্টটা একটা এমসিকিউ পার্ট রাখছি, যে তোমাদের যেটা মূল বইয়ের এক্সট্রা যে তথ্য আছে না, ওগুলোর উপর আমাদের একটা প্যাটার্ন রাখছি। প্র্যাকটিস বইয়ের মধ্যে আমরা 10% প্রশ্ন এক্সট্রা প্রশ্ন রাখছি, মূল বইয়ের বাইরের প্রশ্নগুলো। সো খুবই অর্গানাইজড হইতে আলহামদুলিল্লাহ আমরা এই কোর্সটা সাজাচ্ছি। ঠিক আছে? তো তোমরা মার্চের 10 তারিখ যেহেতু ক্লাস শুরু, ইনশাল্লাহ এর আগে জয়েন করতে পারো। আমার মনে হয় ইনশাল্লাহ তুমি নিরাশ হবা না। এই প্রি মেডিকেলের পড়াগুলো তোমার সেম পড়াই তোমার ইনশাল্লাহ মেডিকেলে ডেফিনেটলি কাজে লাগবে, তুমি আগে থাকবা ইনশাল্লাহ। এবং শর্টের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে এগুলো তোমার বেশ ভালো পড়া হবে, এখনই পড়া হয়ে যাবে। এটা দরকার। তুমি কিছু পারো না, কিন্তু তুমি ক্লাস করছো, তুমি অনেক কিছু পারবা। ধরো আজকে আমার যে ক্লাসটা তুমি করতেছো এখন, ধরো তুমি বাসায় কিচ্ছু পড়ো না আগে, তুমি কি ভাই বুঝতেছো না
দেখবে তুমি ইনশাল্লাহ অনেক পড়া, তুমি অনেক মুখস্থ রাখতেছো, তুমি দেখবে ইনশাল্লাহ তুমি বাসায় বইটা নিয়ে গুলো দেখো, ম্যাক্সিমাম তুমি পারো, এটা ইনশাল্লাহ হবে। ঠিক আছে, প্রি মেডিকেল এনরোল করে মেডিকেল ফি পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, প্রি মেডিকেল মেডিকেল এখন পুরোটা একটাই ফি, 5,000 টাকা মাত্র, 2টা কোর্সের ফি মাত্র 5,000 টাকা। ইনশাল্লাহ তুমি সার্ভিস পাবা বহুত টাকার। অফলাইনে গিয়ে পড়লে যেটা তোমার খরচ তো 20,000 22,000 টাকা, বা বাকি মেডিকেল প্ল্যাটফর্মে অনেকে আছে অনেক টাকা নেয়, নিক যে যেটা নেবার নিক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ইনশাল্লাহ আমাদের কোর্সের এবার একদম ফিক্সড 5,000 টাকা ইনশাল্লাহ, ওইটাই থাকবে ইনশাল্লাহ, ওখানে ভর্তি দিতে পারবা। এবং এই সার্ভিস তুমি দেখবে 5,000 টাকা কিছুই মনে হবে না তোমার কাছে ইনশাল্লাহ। ওকে, কমেন্টের দিকে তাকাইছি হয়েছে। হ্যাঁ, প্রিমিয়ার কোর্স এখন কিনতে পারবো ইনশাল্লাহ, একই একই সিস্টেম। একবারে অ্যাভেঞ্জার্স কিনবা অটোমেটিক প্রি মেডিকেল পাবা, শেষ, বুঝছো? একবারে অ্যাভেঞ্জার্স কিনবা একই সাথে প্রি মেডিকেল পেয়ে যাবা, কোনো প্যারা নাই। অ্যাভেঞ্জার্স আলাদা মানে প্রি মেডিকেল আলাদা করে কিনা লাগবে না এখন, ওটা অফ করে দিছি। মেডিকেল মেডিট্রুপস কিনবা একই সাথে প্রি মেডিকেল মেডিকেল সব পেয়ে যাবা ইনশাল্লাহ। ও ভালো কথা, আর ক্যাবে পুরো বই দেওয়া আছে, আর ক্যাবে পুরো বই দেওয়া আছে। তোমার যদি মনে হয় তুমি ওই ফ্রি টাইমে বসে বসে তুমি একটা দুটো একটা অন্য অধ্যায় করবা, যেটা তুমি পারো না ওটা করতে পারবা। সো কোনো প্যারা নাই ইনশাল্লাহ, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। আমরা চলে আসি এরপরেরটায়, সেটা হচ্ছে এই যে ভাই বললাম না আঁকা বাঁকা অ্যাব্রো থ্যাব্রো। এখন যেটা ওই তুমি সেন্ট মার্টিনে দেখো এটা কালো হয়ে গেছে, এটার ভিতরে ময়লা টয়লা জমে অবস্থা খারাপ, কিন্তু যেটা পানির নিচে আছে ভাই এরকম সুন্দর কালারফুল কালারফুল থাকে। আমার একটু বলতে পারবা এই কোরাল, সামুদ্রিক কোরাল তৈরি করে কোন পর্বের প্রাণীরা? এই সামুদ্রিক কোরাল তৈরি করে কোন পর্বের প্রাণীরা, কে বলতে পারবা দেখি? কারা আছে যারা এটা তৈরি করে? যে পারবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার আইফোন দেওয়া হবে না। ভেরি গুড, আই লাভ ইউ। নিডারিয়া, নিডারিয়া যারা আছে ওরাই মূলত সামুদ্রিক কোরাল তৈরি করে। এক্সিলেন্ট মাই বয়, ভেরি গুড। ডিসকাউন্ট নাই বলতে এটাই বর্তমান কোর্স ফি, ইনশাল্লাহ সামনে কোর্স ফি বাড়বে আর কি। তখন হচ্ছে মানে আমরা আলাদা কোনো কিছু রাখি নাই যে 8,000 টাকা কোর্স ফি রেখে তোমরা বলবো 3,000 টাকা ডিসকাউন্ট ভর্তি হবে, ওইটা করি নাই, 5,000 টাকায় রাখা আছে। ঠিক আছে ইনশাল্লাহ, পরে কোর্স ফি বাড়াবো আর কি, ওটাও হবে না। সো ইট ইজ এ গুড অপশন ফর ইউ। ওকে ওকে ওকে, আমার প্রিয় ভালোবাসা স্টুডেন্টরা, আপনারা একটু সবাই বোর্ডের দিকে ইনশাল্লাহ তাকান। আচ্ছা গুড, এখানে একটা সুন্দর করে লেখা আছে ভাই, সাইকাসের পাতা আবার একটু সুন্দর কাহিনী, কি কিউট একটা গঠন, খেয়াল করে দেখো। পাতাটা এভাবে এসে এটা কুণ্ডলিত মানে প্যাচকে আছে, দেখছো? কুচকে আছে। এই যে পাতাগুলো এভাবে এসে একটু কুচকে থাকে, কুচকে থাকে। এই যে কুণ্ডলিত যে পাতাটা, কচি পাতাটা যে এভাবে কুণ্ডলিত থাকে, কুচকে থাকে, এই কুণ্ডলিত কচি পাতা একটা নাম আছে। তাহলে পাতাগুলো দেখা যায় এভাবে কুণ্ডলিত, একটু কুচকানো অবস্থায় থাকে, কুচকানো অবস্থায় কচি পাতা একটু কুচকানো অবস্থায় থাকে। এই যে কুচকে আছে, ওখানে না মোচড়া মোচড়ি করে কি তুমি কুচকে আছো কেন, সোজা দাঁড়াও। এই যে কুচকে আছে, এই কুচকানো কুণ্ডলিত এই কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার। এই পাতাকে আমরা কি বলবো? ক্রোজিয়ার। তাহলে কুণ্ডলিত কুচকানো এই কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার, ক্রোজিয়ার। বলছে এখন আইফোন দেন কুরিয়ারে। আরে বেটা, আমি তো বলছি আইফোন দেয়া হবে না, লাস্টে খেয়াল করো নাই নাটা। সমস্যা হচ্ছে তোমাদের ওই জায়গায়, তোমরা কথা পুরোটা খেয়াল করো না, লাস্ট পর্যন্ত খেয়াল করতে হবে, লাস্ট ওয়ার্ডটা পর্যন্ত। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। সো আমরা পারবো। সাইকাসের স্পেশাল কিছু বৈশিষ্ট্য বলছি, আমাদের ইনশাল্লাহ মোটামুটি বেশ ভালো কিছু হয়েছে। এখন আসি সাইকাসের একটা এমন মানে জমকালো জিনিস বলবো, সেটা আসলে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাইকাসের শুক্রাণু। সাইকাসের শুক্রাণু ভাই, সাইকাসের শুক্রাণু খেয়াল করো ভাইয়া। সাইকাসের শুক্রাণু একটা স্পেশাল শুক্রাণু, স্পার্ম, স্পেশাল স্পার্ম ভাই। স্পার্ম আমার স্পেশাল গেম নয়। এই মনে রাখবা, উদ্ভিদ কুলের মধ্যে যত উদ্ভিদ আছে এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ভাই সাইকাসের স্পার্ম। তাহলে সাইকাসের স্পার্ম উদ্ভিদ কুলে সর্ববৃহৎ, এই জন্য স্পেশাল। উদ্ভিদ কুলে সর্ববৃহৎ, এবং ফ্লাজেলা তো আছে আছে একটা না ভাই, অনেকগুলা। এক শুক্রাণুর মধ্যে, এক শুক্রাণুর মধ্যে অনেকগুলো ফ্লাজেলা, ইয়ে তুনে কিয়া কিয়া, এক শুক্রাণুর মধ্যে অনেকগুলো ফ্লাজেলা, বুঝতেছ অবস্থা? তাহলে উদ্ভিদগুলো সর্ববৃহৎ ফ্লাজেলা আছে, বুঝলাম, বলছিলাম আগে আছে,
প্রথম দুইটার মধ্যে আছে ভালো কথা, কিন্তু আছে তো আছে অনেকগুলা। তাহলে শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত, বাইরে ভাই শুক্রাণুর মধ্যে অনেকগুলো ফ্লাজেলা। আর সাইজটা হচ্ছে দেখতে একটু লাটিমের মতো আর কি, দেখতে একটু লাটিমের মতো, লাটিমের মতো। ঠিক আছে, এই তিনটা আমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, ইনশাআল্লাহ আমার পরীক্ষা আসলে তোমার লাগবে। ওকে, ঠিক আছে। লাস্ট আমরা একটা জিনিস দেখবো, সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। আমরা গঠন বৈশিষ্ট্য আসলে লাগতেছে না, আমরা সাইকাসের অর্থনৈতিক গুরুত্বটা একটু দেখবো। আচ্ছা রাখো গুরুক। এই যে দেখো, এটা একটু দেখি আমরা, এই যে কোরালাইন মূল দেখছো, এই যে আরো জুম করে ছবিটা দিছে, সামুদ্রিক কোরালের মতো এরকম মূলটা এব্রো তেব্রো হয়ে গেছে, এটাকে আমরা বলি কোরালাইন মূল। এটা আমরা পড়াইছি। এবার আসে পরেরটা, সাইকাসের পাতায় পড়াইছি ভাইয়া, এটা আগে পড়াইছি কিনা বলো। ট্রান্সফিউশন টিস্যু কেন থাকে সেটা পড়াইছি। সাইকাসের পাতায় এই ট্রান্সফিউশন টিস্যু থাকে, বলছিলাম ওর তো ভেসেল নাই, ওর তো পানির সোর্স একদম একদম বিশাল পাইপ দিয়ে পানির যেমন না, ও পাতার মধ্যে কিছু পানি পরিবহনের জন্য স্পেশাল টিস্যু আলাদা দিয়ে দিচ্ছে। এই পরিবহন সংক্রান্ত, ওয়াটার পরিবহন হবে, পানি পরিবহন হবে, কন্ডাকশন হবে, এই ওয়াটার যখন কন্ডাকশন বা পরিবহন হয় এটাকে আমরা বলি ট্রান্সফিউশন। স্যালাইন ট্রান্সফিউশন করা, রক্ত রক্ত দেওয়া, রক্ত ট্রান্সফিউশন, বুঝছো? এই ধরনের পরিবহনের জন্য তার পাতার মধ্যে কিছু টিস্যু থাকে, এটাকে আমরা বলি ট্রান্সফিউশন টিস্যু। ওকে ইনশাল্লাহ, এখন দেখবো সবই কমন লাগতেছে, ভেরি গুড। জীবন্ত দিবস আর বলো দরকার আছে, এটা আমি একটু আগে পড়াইছি। সাইকাসের ম্যাক্সিমাম মানে সাইকাটোফাইটা গোত্রের ম্যাক্সিমাম মনে ভূতে গেছে, সব নাই। এরকম দেখছো ওই যে ডাইনোসরের ফসিল, ওই জাতি কি এখন আছে? নাই। একইভাবে সাইকাসের সব আসলে সব মরে গেছে, জীবাশ্ম হয়ে গেছে, মাটির তলে মিশে গেছে, কিন্তু সাইকাসের কয়েকটা প্রজাতি টিকে আছে। সাইকাস তার মধ্যে একটা, এই জন্য সাইকাসকে বলে জীবন্ত জীবাশ্ম, হ্যাঁ, লিভিং ফসিল। সাইকাসকে আমরা কি বলবো? জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল, কারণ তার সবাই আশেপাশে তার সাথে বাকি সবাই মরে গেলেও, ধ্বংস হয়ে গেল, হারিয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল, সে টিকে আছে, এই জন্য আমরা লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। আচ্ছা ভাই, তোমরা জানো ডাইনোসরের জাতির একটা হচ্ছে মানে এই যে ডাইনোসর টাইপের যারা ছিল না, ওদের মধ্যেই কিন্তু ওদের একটা, ওদের বর্তমানে একটা প্রজন্ম ধরা হয়, কেন জানো? টিকে আছে, কে বলতে পারবা? ডাইনোসর জাতির মধ্যে একটা বর্তমান প্রজন্ম চিন্তা করা হয়। হ্যাঁ, ওটার প্রজন্ম না, বর্তমানে যে আছে না, ওর নাম হচ্ছে টিকটিকি। তোমার সব টিকটিকি আছে না, তো ওদের রুট কিন্তু আসলে কাইন্ড অফ একই, আমি একটা জায়গায় দেখছিলাম। তো যাই হোক, এটা আমি যেহেতু একদম কনফার্ম নিউজ না, আমি নাহলে এটা আমি কনফার্মেশন দিয়ে পড়াইতাম, দিয়ে কালকে খুঁজে আমি পাই, এটা আমি কালকে ইনশাল্লাহ পড়াবো এটা। টিকটিকি, আরে ভেরি গুড, অনেক কিন্তু পারছো। ওকে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের সাথে এখানে তোমরা লাইভে আসছো, আমি একটা প্রশ্ন করি ভাই, উত্তর করো দেখি আমাদের, যেখানে কারা কারা, যাদের কাদের কাদের টার্গেট মেডিকেল, কাদের কাদের টার্গেট মেডিকেল, এবং কারা কারা আমাদের সাথে মেডিকেল কোর্সে ভর্তি হয়েছো, আমার একটু ভাই কমেন্টে জানাও। কাদের কাদের টার্গেট মেডিকেল এবং কারা কারা আমাদের সাথে মেডিকেল কোর্সে যুক্ত হয়েছে তাদেরকে জানাও। মাশাল্লাহ, ভালো লাগলো একটা কমেন্ট দেখে, লিখছে নুরুল আমিন, লিখছে আপনার ক্লাস কিন্তু অসাধারণ। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি খুবই খুশি হয়েছি ভাই। এগুলো মানে অখুশি হয়েছে বলা যাবে না, বেশ খুশি হয়েছি, এগুলো ভালো কমেন্ট দেখলে সত্যি করতে ভালো লাগে, এটা আমার পার্সোনালি আমার ভালো লাগে, এটা মানে হিউম্যান নেচার। ঠিক আছে, ইনশাল্লাহ মেডিকেল, ভেরি গুড, একটা বিশাল সংখ্যক মানুষজন মেডিকেলের জন্য টার্গেট করবা, এটা আমার জন্য শুনতে ভালো লাগে। ওকে ইনশাল্লাহ। আমরা পূর্ব ভাই সাইকাসের জনন প্রক্রিয়া আলহামদুলিল্লাহ পড়ে ফেলছি, অজন এবং জনন প্রক্রিয়া আলহামদুলিল্লাহ তোমাকে পড়ায় ফেলছি। সবাই মনে আছে তো? খেয়াল খেয়াল আছে? দেখছো পড়াইছি, এই যে দেখো পুং স্টোবিলাস, এই যে দেখছো ম্যাগাস্পোরোফিল, সেই যে এরকম তাকায় আছে, মাইক্রোস্পোরোফিল, এই মাথার চোখা অংশগুলোকে বলে অ্যাপোফাইসিস, এগুলো সব পড়াইছি, সব পড়াইছি আলহামদুলিল্লাহ। এই যে দেখছো সেই মেগাস্পোরোফিল দেখছো, স্টিরেনীয় পত্র দেখছো কেমনে ফনা তোলা সাপের মতো, এই যে সাপের মতো তাকায় আছে, মনে তোমার দিবে ফনা ছবল দিবে, এই হচ্ছে স্টিরেনীয় পত্র, এই হচ্ছে স্টিরেনীয় পত্র। ছবি দেখলা আরো ধারণা ক্লিয়ার হইলো, আগে পড়াইছি ব্যাখ্যা সহ, নিজে ছবি আঁকছি, এখন ছবি দেখাচ্ছি, ইনশাল্লাহ না বোঝার কোনো ওয়ে নাই। ঠিক আছে, আচ্ছা নিষেক পড়াইছি ইনশাল্লাহ।
অর্থনৈতিক গুরুত্ব এটাও আমাদের কিন্তু বোর্ডে আসে, ঠিক আছে? তো দেখবা ফুলের ডালি সাজাতে এই সাজাতে অনেক কাহিনী তোমাদের বইয়ের মধ্যে লিখছে। তার মধ্যে কিছু আছে খুবই ইম্পর্টেন্ট, যেমন একটা হচ্ছে সাইকাস রেভুলুটা, এটা আমাদের এমসিকিউতেও আসে। সাইকাস রেভুলুটা এটা কেন ইম্পর্টেন্ট খেয়াল করে দেখো। নর্মালি আমরা সাধারণত ফল খাই, তাই না ভাই? বর্তমানে কি এক যুগ আসছে, কি রেভলিউশন হয়েছে যে আমরা এখন ফলের বীজ খাওয়া শুরু করছি। দেখা যাচ্ছে বীজ খাওয়া শুরু করছি, সাইকাস রেভুলুটার বীজ আমরা খাদ্য হিসেবে খাই। কি রেভলিউশন হয়েছে! তো এটা আসলে আমরা তোমাকে মনে রাখার জন্য বললাম। পরীক্ষায় যদি আসে যে সাইকাস বীজ, কোন সাইকাসের বীজ খাবার হিসেবে খাওয়া হয়, তুমি কি বলো, কি রে ভাই সারা জীবন শুনছি মানুষ খাবার হিসেবে ফল খায়, সবজি খায়, বীজ খাওয়া শুরু করছে, এ তো রেভলিউশন ঘটে গেছে। সাইকাস রেভুলুটা, ঠিক আছে? রেভলিউশন ঘটে গেছে সাইকাস রেভুলুটা। সাইকাস পেকটিনাটা, সাইকাস পেকটিনাটা এটা আমরা কিভাবে ইউজ করি খেয়াল করে দেখো ভাইয়া। সাইকাস পেকটিনাটা এইটার কচি পাতা, দেখো পেকটিনাটা পথে পেকটিনাটা পথে পাতা, তাহলে এইটার কচি পাতা, এইটার কচি পাতা আমরা সবজি হিসেবে খাই। এটার কচি পাতা আমরা সবজি হিসেবে খাই। তাহলে সাইকাস পেকটিনাটা পথে পেকটিনাটা পথে পাতা, কচি পাতা আমরা সবজি হিসেবে খাই। সাইকাস পেকটিনাটা কচি পাতা আমরা সবজি হিসেবে খাই। খেতে কেমন? খেতে ভারী 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 টেস্টি হবে কিনা আমি জানি না। ওকে, তাহলে সাইকাস রেভুলুটার বীজ আমরা খাদ্য হিসেবে খাই। সাইকাস পেকটিনাটা পেকটিনাটা পাতা, কচি পাতা আমরা সবজি হিসেবে খাই। পারবো তো? ওকে ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা আছে সাইকাস সার্সিনালিস। সাইকাস সার্সিনালিস এটা দিয়ে তোমার হচ্ছে অ্যারারুট বা বার্লি তৈরি করা হয়। এটা কিছু কাজ আছে, অ্যারারুট বা বার্লি প্রস্তুত করা হয় এখান থেকে। অথবা তোমার এটার পাতা দিয়ে তোমার চর্মরোগের ওষুধ বা পেটের পীড়া, পেটের সমস্যায়, পেটের সমস্যায় বা পেটের অসুখে অসুখে বা তোমার চর্মরোগের ওষুধ হিসেবে এগুলো ইউজ করা হয়। এই যে এই হিসেবে ইউজ করা হয় সাইকাস সার্সিনালিস। মোটামুটি এগুলো হচ্ছে তিনটা আমাদের মেইন পয়েন্ট। অ্যাকচুয়ালি যে তিনটা পয়েন্ট ইনশাল্লাহ লিখলে তুমি বেশ ভালো মার্কস পাবা। এরপরে কিছু আলাদা পয়েন্ট আছে, যেমন তোমাদের বই থেকে যে স্পেসিফিক বলে দেবো, লেখা আছে ফুলের ডালি সাজায়, ঘর সাজানোর কাজে, বাগান সাজানোর কাজে, সব বাগানে থাকে, সুন্দর মাদুর তৈরি করা হয়, এগুলো তুমি লিখতে পারো চাইলে। ফুলের ডালি সাজানো হয়, হ্যাঁ ফুলের ডালি সাজানো হয়। এরপরে মাদুর তৈরি করা হয় সাইকাস দিয়ে, সুন্দর সুন্দর মাদুর, কালারফুল সুন্দর সুন্দর রঙিন টঙিন তৈরি হয়। এরপরে তুমি দেখছো যে তুমি একটু আগে দেখছো তুমি যে ম্যাগাস্পোরোফিল স্বল্পমণি হিসেবে বাজারে বিক্রি করা হয়। এরপরে বাগানের শোভাবর্ধনকারী উদ্ভিদ, এইভাবে তুমি একটু পয়েন্ট বাড়াবা, বুঝছো? এইভাবে তুমি পয়েন্ট বাড়াবা, বাগানের শোভাবর্ধনকারী উদ্ভিদ, এইভাবে তুমি আসলে তুমি পয়েন্ট বাড়াইতে পারো। তবে ভাই আসলে মেইন পয়েন্ট কিন্তু আমাদের এমসিকিউর জন্য এই তিনটা হচ্ছে মেইন। এই তিনটা মূলত পরীক্ষায় আসে, আমাদের বিভিন্ন এডমিশন টেস্টে এমসিকিউতে আসে। এইচএসসি পরীক্ষা কম আসে, মূলত এটা এডমিশন টেস্টে এমসিকিউতে আসে। তবে 1 2 3 এই তিনের মধ্যে আবার এখানে দুইটা পয়েন্ট আছে, 4 5 6 7 8 9। একটা প্রশ্নে এত পয়েন্ট লাগে না, করা শেষ। একটা প্রশ্নে সাধারণত ভাইয়া এত পয়েন্ট লাগে না। ঠিক আছে ইনশাল্লাহ পারেন ভাইজান? ক্লিয়ার? ওকে, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আমাদের ইনশাল্লাহ সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব শেষ। আমাদের একটু আমরা প্র্যাকটিস করব। কোনটা সাইকাসের আদি বৈশিষ্ট্য দেখি বলো তো, কোনটা সাইকাসের আদি বৈশিষ্ট্য? আমরা ইনশাল্লাহ কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো, যেগুলো আসলে এইচএসসি তো আসছে, এডমিশনে আসছে। আজকে ক্লাসটা ইনশাল্লাহ এতটুকুই থাকবে। ইনশাল্লাহ আগামীকালের ক্লাসে আমরা আমাদের আবৃত্তিবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য তো পড়ে ফেলছি। আবৃত্তিবীজ উদ্ভিদের দুইটা পার্ট, মালভিস এবং পোয়াসি, এই দুটো ইনশাল্লাহ ভালো করে পড়বো। আমাদের অধ্যায় শেষ, ঠিক আছে? এরপরে লাস্টের দিকে আমরা কিছু এমসিকিউ পড়ে ফেলবো, যেগুলো আমাদের কনসেপশন ক্লিয়ার করার জন্য লাগবে। ডান, ওকে ইনশাল্লাহ। সো এটা উত্তর করো, কোনটা সাইকাসের আদি বৈশিষ্ট্য? সি, তাই না? আর্কিগোনিয়াম। ভেরি গুড, আই লাভ ইউ, ভেরি গুড, ভেরি গুড, পারবেন ইনশাল্লাহ। সাইকাসের এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্ম বাংলা কি ভাইয়া? এন্ডোস্পার্ম মানে হচ্ছে শ্বাস বা শস্য, এই হচ্ছে শ্বাস। সাইকাস যেহেতু নগ্নবীজী উদ্ভিদ, তুমি আমাকে বলো তো সাইকাসের এন্ডোস্পার্ম কেমন হবে? সাইকাস যেহেতু নগ্নবীজী উদ্ভিদ, সাইকাসের এন্ডোস্পার্ম কেমন হবে ভাইয়া? ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবা। তাহলে সাইকাসের এন্ডোস্পার্ম হবে, ভেরি গুড,
হ্যাপ্লয়েড সিঙ্গেল ভাই, সিঙ্গেল হ্যাপ্লয়েড, ভেরি গুড হ্যাপ্লয়েড, এক্সিলেন্ট, মাশাআল্লাহ। বস হয়ে গেছেন আমার স্যার ম্যাডামরা, সব বস হয়ে গেছে। নিচে কোন উদ্ভিদে ফুল হয় কিন্তু ফল হয় না? ফল হয় না কোথায় বলেন? সাইকাসে আমরা জানি ফল হয় না, তুমি লাস্টে দেখো সাইকাস আছে, তো আমাদের অধ্যায় তো আজকে এটাই, সাইকাস। ফল হয় না কোথায়? সাইকাসে। ফল হয় না বলছে, রাইট? গর্ভাশয় নাই তো ফল হয় না। সাইকাসের শুক্রাণুর ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? উত্তর করে দাও, সাইকাসের শুক্রাণুর ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? ও, আমার মাথা ধরে গেছে আজকে, আমি নিজে মনে হয় অনেক জোরে চিৎকার করছি। ঠিক আছে, ইনশাল্লাহ। সাইকাসের শুক্রাণুর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, এটা হচ্ছে বৃহৎ এবং বহু ফ্লাজেলা যুক্ত। সি, ভেরি গুড, ভেরি গুড, লাভলি। এই যে সব বস, আমার বস স্যার ম্যাডাম সবাই খুব ভালো পারছেন ইনশাল্লাহ। কোন নগ্নবীজি উদ্ভিদের দিনিষেক ঘটে? পড়াইছি, বলেন। কোন নগ্নবীজি উদ্ভিদের দিনিষেক ঘটে? দেখি পারেন কিনা। কোন নগ্নবীজি উদ্ভিদের দিনিষেক ঘটে? উত্তর করেন ভাইয়া। ইপিহেড্রাতে দিনিষেক ঘটে, ভেরি গুড। তাহলে কোন নগ্নবীজি উদ্ভিদের দিনিষেক ঘটে? নর্মালি নগ্নবীজি দিনিষেক ঘটে না, কিন্তু আমার বস স্যার ম্যাডামরা সবাই উত্তর করতে পারছেন যে ইপিহেড্রা হচ্ছে ব্যতিক্রম, এখান থেকে শ্বাসকষ্টের ওষুধ পাওয়া যায়, এটার মধ্যে দিনিষেক ঘটে, রাইট? ওকে, ইনশাল্লাহ। নগ্নবীজি উদ্ভিদের ভাস্কুলার বান্ডেলে কোনটা অনুপস্থিত? দেখি বলেন। নগ্নবীজি উদ্ভিদের ভাস্কুলার বান্ডেলে কোনটা অনুপস্থিত? ওই যে একটু গ্যাপ আছে, জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, জাইলেমের ভেসেল নাই, ফ্লোয়েমের সঙ্গীকোষ নাই। এই যে দেখো সঙ্গীকোষ, এই যে এই সঙ্গীকোষ, এই যে সঙ্গীকোষ থাকে না, তাই না? অ্যান্সার হচ্ছে সঙ্গীকোষ। ঠিক আছে, সো দিস ইজ ইট মাই লাভলি বস স্টুডেন্টস। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত। সবাই ক্লাসটা কেমন বুঝেছো? টু বি ভেরি অনেস্ট, একদম অনেস্ট রিভিউ, একদম অনেস্ট রিভিউ তোমাদের কাছ থেকে ভাইয়া আশা করব আমাদের বন্দি পাঠশালা গ্রুপে। ঠিক আছে, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ, আমি আমার সর্বোচ্চটুকু দেই তোমার কন্টেন্ট গুছাইতে বা তোমাকে একটা বেস্ট কন্টেন্ট ডেলিভার দেওয়ার জন্য ইনশাল্লাহ, যেন তুমি একাডেমিক এবং অ্যাডমিশন দুটাতে ভালো করো। তার জন্য আমার চেষ্টা, আমার কথা বলার ইচ্ছা কোনো কমতি থাকে না, আমি সর্বোচ্চ জোর দিয়ে পড়ানোর চেষ্টা করি যেন তুমি ইনশাল্লাহ বুঝো, মাথায় ঢুকে। সর্বোচ্চভাবে আমি তোমার জন্য কাজ করতেছি, আমরা কাজ করতেছি। সো ভাইয়ার ক্লাসটা কেমন লেগেছে একদম অনেস্ট মতামত যদি পারো বন্দি পাঠশালা গ্রুপে একটু পোস্ট করো, আমি ইনশাল্লাহ তোমার ক্লাসটি দেখবো। অ্যান্ড আমার মনে হয় ইনশাল্লাহ পাওয়ার পয়েন্ট ক্লাসগুলো তুমি যদি ফুললি একদম A to Z করো, ইনশাল্লাহ তুমি আটকাবা না। তোমাকে বেস্ট স্টুডেন্টে কনভার্ট করার জন্য, তোমাকে বাংলাদেশের বেস্ট স্টুডেন্টের তকমায় হোল্ড করার জন্য আমাদের কন্টেন্ট আলহামদুলিল্লাহ সর্বোচ্চটুকু দেওয়ার আছে, এবং এটাই এনাফ ইনশাল্লাহ। ঠিক আছে, কালকে ক্লাসে তোমাদের সাথে ভাইয়ের আবার দেখা হবে ইনশাল্লাহ, আমরা ওদেরটা বেশ ভালোভাবে শেষ করবো। ঠিক আছে, কালকে যেগুলো পড়াবো এগুলো একদম কনফার্ম সিকিউ পরীক্ষা আসবে, এইচএসসি পরীক্ষায়। ঠিক আছে ভাইয়া এবং আপুরা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া রইলো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ, টাটা, আসসালামু আলাইকুম।